বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, সবাইকে আজকের থ্যাংক ইউ নার্সের পঞ্চম পর্বে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যে যেখান থেকে আজকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বরাবরের মতোই আমি মনির হোসেন ভূঁইয়া, নার্সিং কর্মকর্তা, মুগদা মেডিকেল কলেজ হসপিটাল, আপনাদের সাথে আজকে লাইভে যুক্ত হয়েছি মডারেটর হিসেবে। আজকে থ্যাংক ইউ নার্সের পঞ্চম এপিসোড। আজকের আমাদের আলোচ্য বিষয় নার্সেস রোল ইন প্রোভাইডিং কেয়ার ফর কোভিড-19 পেশেন্টস। কোভিড-19 পেশেন্টদের সেবা দেওয়ার ক্ষেত্রে ডক্টর নার্সগণ আমাদের দেশে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। একই সঙ্গে করোনা মোকাবেলার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিন রাত পরিশ্রম করছেন, সেই সঙ্গে আমাদের স্বাস্থ্যকর্মীরাও দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। সবার প্রতি রইল আমাদের অভিনন্দন এবং সবাইকে জানাই থ্যাংক ইউ। দর্শক, আজকে আমাদের সঙ্গে লাইভে এক্সপার্ট প্যানেল হিসেবে যুক্ত হয়েছেন আপনাদের কয়েকজন, আপনারা এবং আমাদের কয়েকজন অতি পরিচিত মুখ, যাদের কথা আমরা সবসময় শুনি, যাদেরকে আমরা সবসময় ফলো করি। আমরা চেষ্টা করব আজকের এক্সপার্ট প্যানেলের মাধ্যমে আপনাদের সঙ্গে আমাদের নার্সরা কী ধরনের রোল পালন করতেছে হসপিটালে কেয়ার দেওয়ার ক্ষেত্রে, সেই যে বিষয়গুলো সামনে তুলে আনার জন্য। দর্শক, আপনাদের পরামর্শ, তথ্য সবসময় আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি প্রশ্ন, মতামত গুরুত্ব সহকারে নেওয়ার জন্য এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন এক্সপার্ট প্যানেলে আজকে জনাব সাইফুর রহমান সজীব, RN MPH, নার্সিং কর্মকর্তা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ অ্যান্ড হসপিটাল অ্যান্ড অন ডেপুটেশন মুগদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন আমাদের সম্মানিত অতিথি আজকের এক্সপার্ট প্যানেল, জনাব মোহাম্মদ আহসান হাবিব, RN MPH, নার্সিং অফিসার, শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ঢাকা। আমাদের সঙ্গে এক্সপার্ট প্যানেলে আরও যুক্ত হয়েছেন জনাব লাইলাতুল ফেরদৌস, RN প্যালিয়েটিভ কেয়ার নার্স, BSMMU। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন আরেকজন আমাদের অতি পরিচিত মুখ, জনাব মোহাম্মদ আব্দুল লতিফ, RN নার্সিং অফিসার, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমরা চেষ্টা করব আমাদের এক্সপার্ট প্যানেলের মাধ্যমে আপনাদের সকল ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আমাদের যে আলোচনার বিষয় নার্সেস রোল ইন প্রোভাইডিং ফর কেয়ার ফর কোভিড-19 পেশেন্ট, এই বিষয়ে আমাদের বিস্তারিত তথ্য আলোচনার জন্য। দর্শক, আলোচনার পূর্বে আজকের করোনা আপডেট আপনাদের একটু জানিয়ে রাখবো যে নতুন 24 ঘন্টায় পরীক্ষা করা হয়েছে 12,486 জনকে। নতুন আক্রান্ত হয়েছেন 2,635 জন। মোট আক্রান্ত 63,026 জন। নতুন সুস্থ হয়েছেন 521 জন এবং মোট সুস্থ হয়েছেন 13,325 জন। দর্শক, গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 35 জন। মোট করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 846 জন। দর্শক, বিশ্বের এই চলমান দুর্যোগ আমাদের বাংলাদেশ তথা সারা বিশ্বকে এক নাড়া দিয়ে গেছে। আমরা সেই আল্লাহর নিকট প্রার্থনা করি এই দুর্যোগ থেকে যেন আমরা অতি শীঘ্রই মুক্তি পাই। সবাই আল্লাহর কাছে দোয়া করব। দর্শক, আমরা আলোচনায় চলে যাব, দেরি না করে প্রথমে চলে যাব আমাদের আজকের প্রথম স্পিকার জনাব সাইফুর রহমান সজীবের কাছে। সাইফুর রহমান সজীব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার কাছে আমি প্রথমে যে আলোচনা রাখবো, যে আমরা জানি কোভিড-19 দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ হাইলি কন্টাজিয়াস অ্যান্ড প্যান্ডেমিক ডিজিজ। তো এই যে হাইলি কন্টাজিয়াস প্লাস প্যান্ডেমিক ডিজিজ,
ডিজিজটাকে প্লাস কমিউনিকেবল ডিজিজ, এই ডিজিজটাকে আমরা যখন হসপিটালে যারা কাজ করি, আমাদের নার্সগণ বা হেলথ ওয়ার্কারগণ, তাদেরকে এই করোনা ফাইটিং এর আগে বা রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে নিজেদের জন্য কি ধরনের প্রস্তুতি নেওয়া জরুরি এবং কোন কোন বিষয়গুলি অবশ্যই তাদের জানা থাকতে হবে করোনা রোগীর সেবা দেওয়ার ক্ষেত্রে, নিজেকে সেফ রাখার জন্য অথবা রোগীকে ভালো ধরনের সেবা দেওয়ার জন্য। জনাব সাইফুর রহমান সজীব। ধন্যবাদ জনাব মনির হোসেন ভুইয়া এবং আমার সাথে প্যানেলে যারা উপস্থিত আছেন তাদের সহ দর্শকরা যারা আছেন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত, তাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বলতে হয় যে কোভিড-19 আসলেই আপনি যেটা বললেন যে এটি অতি উচ্চ মাত্রার একটি সংক্রামক রোগ এবং বর্তমানে এটি মহামারী আকার ধারণ করেছে সমগ্র বিশ্বব্যাপী। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 11 মার্চ 2020 তারিখে এই রোগটিকে গ্লোবাল প্যান্ডেমিক হিসেবে ঘোষণা করেছে এবং আমাদের যারা নার্স তাদেরকে কোভিড আক্রান্ত রোগীর সেবা দেওয়ার কাজে দায়িত্ব পালন শুরু করার আগে বেশ কিছু প্রস্তুতি নিয়ে নেওয়া অবশ্যই প্রয়োজন। তার ভেতরে আমি প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে মানসিক প্রস্তুতি। মানসিক প্রস্তুতিটা খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ যেহেতু এটি উচ্চমাত্রার সংক্রামক রোগ, সবার মনেই কিছু ভীতির কাজ করে, কিছু সংশয় থাকে যে আমরা এখানে যাব আক্রান্ত হয়ে পড়ি কিনা। তো এই জন্য অবশ্যই তাদেরকে যে মানসিক চাপটা তৈরি হতে পারে সেই চাপটা মোকাবেলার জন্য তাদেরকে অবশ্যই আগের থেকে এই যে এই ভাইরাসটা সম্পর্কে তাদের কিছু জ্ঞান অর্জন করতে হবে, যাতে তারা নিজেদেরকে লব্ধ জ্ঞান দ্বারা বুঝতে পারে যে তারা আসলে কার বিরুদ্ধে যাচ্ছে ওখানে কাজ করার জন্য, তাকে কার বিরুদ্ধে ফাইট করতে হচ্ছে। তো সার্স CoV-2 যে ভাইরাসটি এবং কোভিড-19 ডিজিজ, এই সম্পর্কে অবশ্যই তাদেরকে জানতে হবে। যে জিনিসটি খেয়াল করতে হবে, এই ভাইরাসটি কি ধরনের। অবশ্যই এটি একটি করোনা গোত্রের ভাইরাস এবং RNA টাইপ ভাইরাস। এই ভাইরাসটি 4 ধরনের প্রোটিনের দ্বারা গঠিত: স্পাইক গ্লাইকোপ্রোটিন, এনভেলপ গ্লাইকোপ্রোটিন, মেমব্রেন গ্লাইকোপ্রোটিন ও নিউক্লিও ক্যাপসিড প্রোটিন। তো এই গোত্রের অন্যান্য যে ভাইরাসগুলো আছে সেগুলো হচ্ছে SARS-CoV, যেটি সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম রোগের জন্য দায়ী; MERS-CoV, মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোমের জন্য দায়ী। এর পাশাপাশি তাদের আরো একটু জেনে নিতে হবে যে ভাইরাসটি কিভাবে ছড়ায়। কারণ এই সম্পর্কে যদি সচেতন থাকা যায় তাহলে পরে তারা যে ভীতিটা, সেই ভীতিটা অনেকাংশেই কমিয়ে নিয়ে আসতে পারবে। আক্রান্ত ব্যক্তি ভাইরাসটি বা এই রোগটি কিভাবে ছড়ায়, একটি হচ্ছে যে আক্রান্ত ব্যক্তির খুব বেশি কাছে চলে গেলে, এর পরবর্তীতে হচ্ছে আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির সময় যে রেসপিরেটরি ড্রপলেট তৈরি হয় তার মাধ্যমে। এটি সাধারণত 3 থেকে 6 ফিট পর্যন্ত যেতে পারে। সেই ক্ষেত্রে এই দূরত্বটা প্রয়োজনে যে মেনটেন করতে হবে সেই ব্যাপারে যদি সে সচেতন থাকে, তার ভীতিটা কমবে জানা থাকলে অবশ্যই। আর তৃতীয় হচ্ছে যে জীবাণুযুক্ত যে কোনো স্থান স্পর্শ করলে, সেগুলো হতে পারে দরজার হাতল, রোগীর বিছানা, স্যালাইন স্ট্যান্ড, অক্সিজেন মাস্ক, এই জিনিসগুলো আরো থাকবে ইত্যাদি। তবে এখন পর্যন্ত যে জিনিসটা আমাদের জন্য খুবই ভালো একটি সংবাদ, সেটি হচ্ছে যে এই জীবাণুটি বা এই রোগটি এয়ারবর্ন না বা বাতাসে ছড়ায় না। তবে একটা জিনিস খেয়াল রাখতে হয় যে যে সকল রোগী অক্সিজেন ইনহেলেশন থেরাপি, নেবুলাইজেশন পায়, তাদের থেকে অ্যারোসোলাইজেশনের মাধ্যমে ছড়াতে পারে। এটা বিভিন্ন বিশেষজ্ঞদের এই ব্যাপারে একটি মতামত রয়েছে। এর পাশাপাশি তাদেরকে যে জিনিসগুলো জেনে নিতে হবে, এই রোগের প্রতিরোধে কি কি করণীয়, কি কি করলে পরে, কারণ রোগটি এমন ভাবে ছড়াচ্ছে যে আমরা কিছু প্রতিরোধ ব্যবস্থা যদি সঠিকভাবে নিতে পারি তাহলে পরে আমাদের আক্রান্ত হওয়ার যে সম্ভাবনাটা সেটা অনেকখানি কমে আসবে এবং এর ফলে আমাদের যে মানসিক যে একটা চাপ তৈরি হয় সে চাপ থেকে মুক্ত হতে পারবো। কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আমরা সাবলীল একটা অংশগ্রহণ করতে পারবো। প্রতিরোধে যে জিনিসগুলো করণীয়, আমাদের ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থা, তার ভেতরে বলতে পারি যে সঠিক সুরক্ষা সামগ্রীর ব্যবহার, সঠিক সুরক্ষা সামগ্রী এবং তার সঠিক ব্যবহার, দুইটা জিনিসই আমাদের খেয়াল করতে হবে। নিয়মিত সঠিক নিয়মে হাত ধোয়া, অনিরাপদ হাতে চোখ, নাক, মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা। এই ক্ষেত্রে আমাদের জন্য এটা খুবই ভালো কথা যে যেহেতু এয়ারবর্ন ডিজিজ না, ইভেন আমার যদি খালি হাতেও আমি কোনো জীবাণুযুক্ত স্থান স্পর্শ করে ফেলি, সেই ক্ষেত্রে যদি আমি আমার চোখ, নাক, মুখ স্পর্শ করার আগে সঠিক নিয়মে হাত ধুয়ে নেই তাহলে কিন্তু আমার আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যাচ্ছে।
এর পরবর্তী প্রতিরোধে যে করণীয় অবকাঠামো, আসবাবপত্র, প্রয়োজনীয় সরঞ্জামাদি যা আমরা ব্যবহার করি হসপিটালে সেবা দেওয়ার কাজে, সেগুলো সবকিছুই জীবাণুমুক্তকরণ করে রাখতে হবে নিয়মিত। এবং এর সাথে সাথে সঠিক নিয়মে আবর্জনা ব্যবস্থাপনা, এই জিনিসগুলো যদি মেনটেন করা হয় এবং এই সম্পর্কে যদি তাদের ধারণা থাকে, জানা থাকে, সেই ক্ষেত্রে তাদের যে মানসিক চাপটা তৈরি হয় সেই চাপটা তারা অনেকখানি কন্ট্রোল করতে পারবে এবং কর্মক্ষেত্রে তারা সাবলীলভাবে অংশগ্রহণ করতে পারবে। কোভিড-19 সম্পর্কে যে জিনিসটা বলা হয় যে এই সম্পর্কে যদি সঠিক জ্ঞান থাকে, সেটাই বললাম। এবং নার্স যদি নিজেই আতঙ্কিত হয়, সেই ক্ষেত্রে সে তার পরিবারকে কিভাবে সান্ত্বনা দিবে বা বোঝাবে, সেটা একটা ড্রব্যাক হিসাবে কাজ করে। তার রোগীকে কিভাবে সে কাউন্সিলিং দিবে, কিভাবে হেলথ এডুকেশন দিবে, সে নিজেই যদি জিনিসটা বিশ্বাস না করে, সেই জিনিসটা কিন্তু আরেকজনকে বিশ্বাস করানো সম্ভব হয় না। অতএব সেজন্য অবশ্যই নিজের জ্ঞানটা অবশ্যই আপডেটেড রাখতে হবে। এবং আরেকটা ব্যাপার, এই জন্যই আমি বারবার বলতেছি, তার কারণ হচ্ছে আমাদের কোভিড-19 ডিজিজটা শুরু হওয়া থেকে এখন পর্যন্ত কিন্তু গাইডলাইনে বেশ কিছু পরিবর্তন এসেছে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা প্র্যাকটিস করতে হবে যে নিজের লব্ধ জ্ঞানের উপরে বিশ্বাস করতে হবে। আমি এখন সবার কাছেই ইন্টারনেট অ্যাক্সেসটা অনেক বেশি অ্যাভেলেবল। তো সেই ক্ষেত্রে আমরা যদি বিভিন্ন রিসার্চ আর্টিকেলস গুলার দিকে একটু নজর দিতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেরাই আপডেটেড ইনফরমেশন গুলা পেতে পারবো। এরপরে আমি বলবো শারীরিক প্রস্তুতি। অবশ্যই কোভিড আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার জন্য ডেডিকেটেড কোভিড হাসপাতালে কাজ করতে গেলে শারীরিক প্রস্তুতির অবশ্যই অনেক বেশি প্রয়োজন আছে। তার কারণ হচ্ছে যখন একজন নার্সকে এই কমপ্লিট পিপি সেটটা পড়তে হয় এবং পরার পরে কাজ করা, এটা অবশ্যই অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। সে যদি সামগ্রিকভাবে সক্ষম না হয়, তাহলে অন ডিউটি কাজ করতে করতে তারা অসুস্থ হয়ে পড়ার খুব বেশি একটা সম্ভাবনা থাকে। তো সেই জন্য অবশ্যই তাদেরকে শারীরিকভাবে সক্ষম হিসাবে তৈরি করে নিতে হবে। তার জন্য যে কাজগুলো করা যেতে পারে সেগুলো হচ্ছে নিজেদের খাওয়া দাওয়া, ঘুম এবং পর্যাপ্ত বিশ্রাম, এই জিনিসগুলো পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তৃতীয়ত যে ব্যাপারগুলো, তাদেরকে আরেকটা ব্যাপার যে জিনিসটা তাকে অবশ্যই খুব বেশি খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সুরক্ষা প্রস্তুতি। তাকে অবশ্যই তার প্রয়োজনীয় সকল সুরক্ষা সামগ্রীর প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। এখানে যখনই সে ডিউটিতে যাবে, যেই আইটেমগুলা একটা পিপির জন্য, কমপ্লিট পিপি জন্য যা যা জিনিস দরকার, প্রত্যেকটা জিনিস সে পেয়েছে এবং সেটা সে পরিধান করেই রোগীর সেবা দিতে যেতে পারতেছে, এই জিনিসটা নিশ্চিত করে অবশ্যই তাকে তার ডিউটি স্টেশন থেকে কেয়ারের জন্য যেতে হবে। এর সাথে আমি চীনের হুবেই প্রদেশে একটা স্টাডির থেকে সামান্য কিছু উদ্ধৃতি দিয়ে বলবো। স্টাডিটার টাইটেল ছিল এরকম, দ্য এক্সপিরিয়েন্স অফ হেলথ কেয়ার প্রোভাইডার্স ডিউরিং দ্য কোভিড-19 ক্রাইসিস ইন চায়না, এ কোয়ালিটেটিভ স্টাডি। সেখানে তারা ওইখানে 9 জন নার্স এবং 4 জন ডক্টরকে স্যাম্পল নিয়ে তারা একটি কোয়ালিটেটিভ স্টাডি করেছে। এবং এই স্টাডির যে তথ্যগুলো এসেছে সেটাকে তারা 3টা থিম এবং কিছু ক্লাস্টারে ডিভাইডেড করেছে। প্রথম থিম যেটা ছিল, যে সেখানে নার্স এবং ডক্টর প্রোভাইডাররা যেভাবে নিয়েছে জিনিসটাকে, সেটা হচ্ছে তারা ফিল করে যে রোগীর সামগ্রিক মঙ্গলের দায়িত্ব আমাদের এবং এটি আমাদের কর্তব্য। তো এই কারণে তারা পরিস্থিতিটাকে মোকাবেলা করার জন্য একটা মানসিক শক্তি এখান থেকে তারা পাচ্ছে। তো এই ক্যাটাগরির আন্ডারে যে ক্লাস্টারগুলো তারা করেছে, তা হচ্ছে তাদের ফিলিংসটা এরকম যে এই পরিস্থিতিতে সেবা দান করা আমাদের কর্তব্য, এটা একটা ছিল ক্যাটাগরি। এরপরে তারা যে জিনিসটা বলেছে যে রোগীর যে কোনো সমস্যার সমাধানের ব্যবস্থা করা, তারা রোগীর যে কোনো ধরনের সমস্যা সেটা সমাধানের জন্য তারা সেখানে চেষ্টা করে। এবং তারা যেটা করতেছে সেটা হচ্ছে তৃতীয় ক্ষেত্রে যেটা বলেছে যে রোগের চিকিৎসা নয়, তারা রোগীকে সুস্থ করে তুলতে চেষ্টা করতেছে। সামগ্রিক রোগীর যা প্রয়োজন সেই জিনিসগুলোকে তারা প্রায়োরিটি দিচ্ছে, শুধুমাত্র ট্রিটিং দ্য কোভিড এটা তাদের লক্ষ্য না। তৃতীয় ক্ষেত্রে তারা অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলেছে, যে চ্যালেঞ্জগুলো তারা ফেস করেছে। চ্যালেঞ্জগুলো হচ্ছে একদম সম্পূর্ণ নতুন একটা পরিস্থিতিতে, নতুন একটা কনটেক্সটে কাজ করা, এত বেশি প্রোটেক্টিভ গিয়ার পরে কাজ করতে করতে তারা, দ্বিতীয় হচ্ছে যে তারা এক্সস্টেড হয়ে যায়, ক্লান্ত হয়ে যায় খুব বেশি। তাদের ভেতরে একটা আনসার্টিনিটি, একটা ভয় কাজ করে যে আমি নিজেই কি আক্রান্ত হয়ে যাব কিনা, বা আমার মাধ্যমে অন্য কাউকে আমি আক্রান্ত করে ফেলবো কিনা। তারপরে যে রোগীগুলোকে তারা কেয়ার দিচ্ছে, সেবা দিচ্ছে, তাদের যে কষ্ট, সেই কষ্টগুলা সচক্ষে দেখা, এগুলা তাদের জন্য বেশ কিছু চ্যালেঞ্জ তারা তুলে এনেছে।
আর এর পাশাপাশি এই চ্যালেঞ্জগুলো কিভাবে তারা মোকাবেলা করেছে সেখানে তারা বলেছে যে সামাজিক অনেক সোশ্যাল সাপোর্ট, সামাজিক অনেক সাপোর্ট তারা পেয়েছে, এবং দ্বিতীয়টা যেটা সেটা হচ্ছে যে তাদের স্বার্থের সর্বোচ্চ চেষ্টাটা তারা করেছে, এবং সাধ্যের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে তারা যে চ্যালেঞ্জগুলো তাদের সামনে এসেছে সেটাকে মোকাবেলা করার জন্য কাজ করে যাচ্ছে। তো আমরা যদি এই ধরনের কিছু আর্টিকেলস পড়ি, যেহেতু তারা অলরেডি এক্সপিরিয়েন্সড আমাদের থেকে, তো আমি যখন আসবো ফিল্ডে, আসার আগে আমি যদি তাদের তা কি ধরনের মোটিভেশন নিয়ে কাজ করছে, তারা কি চ্যালেঞ্জ ফেস করছে, এই চ্যালেঞ্জগুলো তারা কিভাবে ওভারকাম করছে, এই জিনিসগুলো যদি আমরা এভিডেন্স থেকে দেখে জেনে একটু পড়ালেখা করে নিই, তাহলে পরে আমাদের জন্য কিন্তু প্রিপারেশন নিতে অনেক বেশি সুবিধা হবে এবং এটা আমাদেরকে কাজ করতে অনেক বেশি সাহায্য করবে। এর পাশাপাশি আমি যে জিনিসটা বলবো যে নার্সদের কিছু রোল, আমাদের জেনারেল নার্স হিসাবে আমরা কিছু রোল প্লে করার জন্য প্রস্তুতি নিয়ে আসতে হবে। সেই রোলগুলা কেমন? যেমন হেলথ এডুকেটর, কাউন্সিলর অ্যান্ড চেঞ্জ এজেন্ট। এই যে আমরা আমরা রোগীকে হেলথ এডুকেশন দিব, আমরা রোগীর অ্যাটেন্ডেন্স, দুঃখজনক হলেও সত্যি যে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি যে রোগীর পাশে কোনো অ্যাটেন্ডেন্স থাকে না, কিন্তু এই ক্ষেত্রে আবার অনেক রোগীর পাশে অ্যাটেন্ডেন্স থাকে। আমাদেরকে তাদেরকে হেলথ এডুকেশন দিতে হবে যে রোগী মাস্ক পরবে নিয়মিত, আদারওয়াইজ রোগী কিন্তু রোগীর অ্যাটেন্ডেন্সকে ইনফেক্টেড করে ফেলবে। তো এই যে এডুকেশন গুলা, আবার এডুকেশন গুলা দিয়ে আসলে হয় না, অনেক সময় তারা ভুলে যায়, তাদেরকে পুনরায় কাউন্সিলিং এর জন্য আমাদের যেতে হয় যাতে তারা চেঞ্জটা আনতে পারে তাদের প্র্যাকটিসে। রোগী আমরা সাধারণত জানি যে শ্বাসকষ্টের রোগী প্রপটাপ রাখতে হবে, কিন্তু কোভিড এর ক্ষেত্রে বলা হয় যে প্রন পজিশনে তাদেরকে রেসপিরেটরি ডিস্ট্রেস থেকে এটা সাবসাইড হতে পারে। তো এটা একটা নতুন ব্যাপার, তাদের সামনে বলতে গেলে তাদের নিতে অনেক সময় চায় না। তো এটা বারবার কাউন্সিলিং করে তাদেরকে কিন্তু এই চেঞ্জগুলা তাদের ভেতরে নিয়ে আসতে হবে। আর এর পরবর্তীতে যে আমরা অ্যাজ ইউজুয়াল যেগুলো অনেক আগের থেকেই জানি, পেশেন্ট কেয়ার, তাদের কেয়ার করা। তো জেনারেলি আমি যে জায়গাগুলোতে কাজ করে এসেছি সেই জায়গাগুলোয় পেশেন্ট কন্ডিশন তুলনামূলকভাবে স্টেবল থাকে, তারা অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং নিজেরটা নিজেরাই করতে পারে। সেই ক্ষেত্রে যে খুব বেশি অ্যাক্টিভ কেয়ার আমাদেরকে দিতে হয় এমন পজিশন সেই জায়গায় থাকে না। কিছু কিছু ইল যারা থাকে রেসপিরেটরি ডিস্ট্রেস সহ তাদের দিকে একটু প্রপারলি কেয়ার করতে হয়, তাদের ডায়াগনস্টিক করা। হ্যাঁ, ধন্যবাদ জনাব সাইফুর রহমান সজীব আপনার মূল্যবান তথ্যের জন্য। আমরা আপনার কাছে আবার আসব। ধন্যবাদ আপনাকে মূল্যবান তথ্য দেওয়ার জন্য। জনাব আহসান হাবিব, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ জনাব আহসান হাবিব, জি আপনার কাছে আমার যে প্রথম আলোচনার যে বিষয়, আমরা জানি আগের বক্তা বলে গেছেন যে, বা আমরা সবাই জানি যে কোভিড-19 একটি হাইলি কন্টাজিয়াস এন্ড ইনফেকশাস ডিজিজ। তো বাংলাদেশ তথা বিশ্ব চরম সংকটময় মুহূর্ত পার করছে এই ডিজিজের কারণে। এই কোভিড মহামারীতে হাসপাতালে রোগীর সেবা দিতে গিয়ে ইনফেকশন প্রিভেনশন এবং কন্ট্রোল এর জন্য বা রোগীর সুস্থতা, নিজের সুরক্ষা, টিমের যে অন্যান্য সদস্য আছে হেলথ কেয়ার টিমের, প্লাস সর্বোপরি আমাদের যে পরিবেশ, ওই পরিবেশের সুরক্ষার জন্য একজন নার্স কিভাবে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, আমরা আপনার কাছ থেকে সে বিষয়ে জানতে চাইবো। তার সাথে আপনাকে একটা তথ্য অ্যাড করে রাখি, যদি ইনফেকশন কন্ট্রোল এবং প্রিভেনশনের মাধ্যমে দেখা গেছে বিশেষজ্ঞগণ মত দিয়েছেন 70% ইনফেকশন কমানো যায়। এক্ষেত্রে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের ক্ষেত্রে আমাদের নার্সগণ কি ভূমিকা নিতে পারে এবং তাদের ভূমিকা কতটুকু দরকার, প্লিজ জনাব আহসান হাবিব। ধন্যবাদ। আজকের এই থ্যাংক ইউ নার্স প্রোগ্রামের মহতি উদ্যোক্তা যারা আছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ, যে অ্যাটলিস্ট আমরা একটা ভার্চুয়াল সাইটে হলেও আমাদের যে যে ইনফরমেশন এবং আমাদের যে যার যতটুকু নলেজ আছে বা এই রিলেটেড আমরা কতটুকু কনসার্ন বা এই বিষয়গুলা অন্যদেরকে একটু সতর্কতার মাধ্যমে বা ইনফরমেশন দেওয়ার মাধ্যমে সচেতন করতে পারছি। আমি খুবই খুশি যে আজকে যারা এখানে আমাদের সাথে যারা আলোচকবৃন্দ আছেন তারা প্রত্যেকেই একটা ইন্ডিভিজুয়াল রুল থেকে আসছেন, এবং একজন কোভিড-19 পজিটিভ যে রিসেন্টলি নেগেটিভ হয়েছে এবং সে তার একটা বিশাল ভূমিকা আছে, আমরা সেটা তার কাছ থেকে শুনবো। সবাইকে পেয়েও আমি খুশি। তো আমাকে যে কোশ্চেনটা করা হয়েছে মূলত যে নিজের সুরক্ষা বা স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা বা হসপিটালের সার্বিক পেশেন্টের সুরক্ষা সব দিক বিবেচনা করে একজন নার্সের ভূমিকা কি রয়েছে, এই জায়গাটায় যদি আমি কথা বলি, মূলত প্রথম জিনিস যেটা হবে আমি যেটা বলবো সেটা হলো যে আগে আমাদের জানতে হবে
এখন আমি কি কি জানতে হবে? বিষয়গুলো হলো যে কোভিড-19টা আমরা জানি যে এটা একটা উচ্চ মানে মাত্রায় সংক্রামক একটা ভাইরাস, যেটা খুব সহজেই এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মধ্যে ছড়িয়ে দিতে পারে বা এক ব্যক্তি থেকে একাধিক ব্যক্তির মধ্যে ছড়িয়ে দিতে পারে, এটা আমরা জানি। এবং আমাদের জানতে হবে যে এই ভাইরাসটা কতদিন পর্যন্ত ছড়ায়। একজন মানুষ যদি পজিটিভ হয় তার কতদিন পর্যন্ত ছড়ায়। আমরা যেটাকে আসলে ইনকিউবেশন পিরিয়ড বলি, যেটা টাইমটা হলো যে মূলত এই ভাইরাসটা একজন মানুষের মধ্যে স্টে করে এবং অ্যান্টিবডি তৈরি হতে একটা টাইম পর্যন্ত সময় নেই। এই যে সময়টা, এই সময়টার মধ্যে মূলত একজন মানুষ থেকে অন্যরা মানে আক্রান্ত হতে পারে। এটা আমরা সাধারণত বলে থাকি যে এটা 1 থেকে 14 দিন, কোথাও কোথাও বলা হচ্ছে 2 থেকে 14 দিন, বাট ইন বিটুইন যেটা মিডিয়ান টাইমটা বলা হচ্ছে 5 ডেজ। এই সময়টার মধ্যে সবচেয়ে বেশি মানে ছড়ানোর সম্ভাবনা থাকে। তো আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে যে এই ভাইরাসটা কোথায় কোন অবস্থানে কতদিন পর্যন্ত থাকতে পারে, সেটাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি আমরা বলি যে একটা যে স্টাডি গুলো হয়েছে মোটামুটি অন এন অ্যাভারেজ প্রত্যেকটা স্টাডিতে একই ধরনের একটা মতামত দিয়েছে যে এটা প্লাস্টিকের মধ্যে 72 আওয়ার্স স্টে মানে সার্ভাইভ করতে পারে। এবং যদি বলি স্টেইনলেস স্টিল, সেটাতে 48 আওয়ার্স সার্ভাইভ করতে পারে, এবং যদি কপারে হয় সেটা 8 আওয়ার্স পর্যন্ত সার্ভাইভ করতে পারে। এবং এখন বলা হচ্ছে যে এটা যখন অ্যারোসোলাইজড হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা জানি যে হেলথ কেয়ার ফ্যাসিলিটি গুলাতে মানে যে প্রসিডিউর গুলা করলে সাধারণত অ্যারোসোলাইজড হওয়ার একটা মানে এক্সপোজারের একটা সম্ভাবনা আছে। আমরা জানি যে পেশেন্টকে যখন আমরা নিবুলাইজেশন দিই, পেশেন্টকে যখন আমরা ইনকিউবেশন মানে ইনকিউবেট করি, হ্যাঁ, এই সময়গুলাতে কিন্তু পেশেন্ট মানে এগুলাকে অ্যারোসোলাইজ মানে হয় এই সময়গুলাতে। এবং যখন আমি হাঁচি দিচ্ছি, হ্যাঁ, আমাদের যে ড্রপলেট পার্টিকেল গুলো আছে যে, হ্যাঁ, মুখের ভিতর থেকে যেগুলা যাচ্ছে, এগুলাও কিন্তু একটা টাইম পর্যন্ত এয়ারের মধ্যে স্টে করে। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে যে এটা আসলে কিভাবে হয়। সাইফুল ভাই যেমন একটা কথা বলে গেছেন যে 3 থেকে 6 ফিট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমাদের ন্যাশনাল গাইডলাইন বলি বা আমরা টেলিভিশন মিডিয়ায় বা প্রচার মিডিয়ায় যেখানেই দেখাচ্ছি যে 3 ফিট দূরত্ব, অ্যাকচুয়ালি 3 ফিট দূরত্ব কিন্তু পারফেক্ট না। কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে আসলে কোন কোন ক্ষেত্রে 3 ফিট দূরত্ব, কোন কোন ক্ষেত্রে আসলে 6 ফিট দূরত্ব একান্তই প্রয়োজন। এখন যখন একজন ব্যক্তি মাস্ক পরে, পজিটিভ কেসের ব্যক্তি যখন মাস্ক পরে কথা বলবে বা একজন পেশেন্ট যখন মাস্ক পরে আছে, তখন তার থেকে কিন্তু সে হাসি কাশি যেটাই দেখ না কেন সেটা কিন্তু বাইরে আসার সম্ভাবনা খুবই কম থাকে। এবং যদি মাস্কের কোয়ালিটি খুবই খারাপ থাকে তারপরেও কিন্তু সেটা একটা মানে স্পেসিফিক ডিস্টেন্স পর্যন্ত যেতে পারে, তারপর আর যেতে পারে না, সেটা খুবই কম। এবং স্বাভাবিক কথাবার্তার সময় সেটা 3 ফিট ওকে। যখন একজন ব্যক্তি আক্রান্ত ব্যক্তি বা আমরা জানি না, তো অ্যাসিম্পটোমেটিক বেশি কেস বলা হচ্ছে, অলমোস্ট মোর দ্যান 80% অ্যাসিম্পটোমেটিক, অর্থাৎ যাদের লক্ষণ নেই। তাহলে এই অ্যাসিম্পটোমেটিক কেসগুলা কিন্তু আপনার সাথে সাধারণ মানুষের মধ্যে চলাফেরা করতেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু যখন সে স্নেজ করবে, অর্থাৎ হাসি দিবে, হ্যাঁ, অথবা কাশি দিবে, তখন কিন্তু এটার দূরত্ব অনেক বেশি হয়ে যায়। তখন আমরা বলি যে এই জন্যই বলা হচ্ছে যে 3 থেকে 6 ফিট, অর্থাৎ আমরা 6 ফিট পর্যন্ত দূরত্ব কিছু কিছু ক্ষেত্রে মেনটেন করবো, আর 3 ফিট আমরা ইন জেনারেল যে মাস্ক করবে কথা বলবে সেই ক্ষেত্রে আমরা 3 ফিট পর্যন্ত দূরত্ব মেনটেন করবো। এখন আসি একটু ডিটেলস। এজ এ হেলথ কেয়ার প্রফেশনাল আমাদের আরো বেশি ডিপে জানতে হবে। এজ এ নার্স হিসেবে আমি মনে করি যে ইনফেকশন কন্ট্রোলের জায়গাটাই হলো মেইন জায়গা। আজকে কোভিড-19 এর মূলত যে স্প্রেডটা, এটার যে কন্ট্রোল, প্রিভেন্টিভ মেজার, এটাকে টোটালি বলতে হবে যেটা একটি ইনফেকশন কন্ট্রোলের মেজার। আমি সামাজিক দূরত্ব বজায় রাখছি কি কারণে? আমি ইনফেকশনটাকে প্রিভেনশন করার জন্য বা কন্ট্রোল করার জন্য আমি একটা ব্যারিয়ার তৈরি করতেছি। ইনফেকশনটাকে কন্ট্রোল করার জন্য একটা ব্যারিয়ার তৈরি করতেছি। এই ব্যারিয়ার গুলো একটা দূরত্ব, এই ব্যারিয়ার গুলো আপনার মাস্ক ব্যবহার করা, এই ব্যারিয়ার গুলো আপনার হ্যান্ড হাইজিন করা, মেনটেন করা, হ্যান্ড হাইজিন মেনটেন করা, এই জিনিসগুলাই মূলত হলো ইনফেকশন কন্ট্রোলের জায়গাগুলো। এজ এ হেলথ কেয়ার প্রফেশনাল, এজ এ নার্স হিসেবে আপনাকে আরো বেশি জানতে হবে। কারণ হলো যে ফ্যাসিলিটি, যে আমি একটা হসপিটালে যেখানে কোভিড-19 পেশেন্ট থাকতেছি, যেখানে আমি আপনাকে ডিউটি করতেছি, সেখানে আপনাকে ফ্যাসিলিটির একটা রিস্ক আছে। এই ফ্যাসিলিটির রিস্কটাকে আপনাকে রিডিউস করতে হবে। হ্যাঁ, অর্থাৎ আপনাকে রিডিউস কিভাবে করতে পারেন? অর্থাৎ আপনার কেয়ারটা যদি আপনি রুগীর পাশে গিয়ে না দিয়ে যদি দূর থেকে সেই মানে পারপাসটা সার্ভ করতে পারেন। আমরা যেমন দেখতেছি যে টেলিমেডিসিনের একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ তাতে কি হচ্ছে, ডাইরেক্ট রুগীর এক্সপোজারে না গিয়ে আমি টেলিমেডিসিনের মাধ্যমে তাকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তাকে আমি ট্রিটমেন্ট দিচ্ছি।
এই যে জিনিসটা, এটা হলো ফ্যাসিলিটি রিস্ক রিডিউস করার একটা মাধ্যম মাত্র। হ্যাঁ, তারপর মনে করলেন যে আপনি রোগীর সাথে কথা বলবেন বা আপনি আউট পেশেন্ট সার্ভিসে কথা কাজ করতেছেন, সেই জায়গায় আপনি কথা বলবেন, তাহলে এখানে একটা শিল্ড তৈরি করা যেতে পারে, ফেন্স তৈরি করা যেতে পারে, যে জায়গা দিয়ে আপনি গ্লাস দিয়ে দেন বা আপনি থাই গ্লাস দিয়ে দেন, যে কোনো একটা প্লাস্টিক বোর্ড দিয়ে দেন, অর্থাৎ আপনি রোগীকে দেখতে পাচ্ছেন, সে আপনার কথা বলতেছে, আপনি তার কথা শুনতেছেন, বাট এই জায়গাটায় আপনার থেকে তার এক্সপোজার হওয়ার সম্ভাবনা নেই, মাঝখানে একটা আপনি বেরিয়ার তৈরি করে দিচ্ছেন। দ্যাট ইজ দ্য রিডিউস দ্য ফেসিলিটি রিস্ক। হ্যাঁ, এখন হলো যে নেক্সটে আসি। নেক্সট হলো আমরা আইসোলেট করতে হবে সিমটোমেটিক পেশেন্ট যেগুলা যারা আছেন, বা আমরা যাদেরকে সিমটোমেটিক পেশেন্ট বা এসিমটোমেটিক বাট কনফার্ম পজিটিভ কেস যেগুলা, সেগুলাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদেরকে আইসোলেট করতে হবে। আইসোলেটেড সিস্টেমটা হলো যে যারা অ্যাসিমটোমেটিক অথবা মাইল্ড সিমটোমেটিক, তাদেরকে আমরা বলছি তারা বাড়িতে থাকবে, অর্থাৎ হোম আইসোলেশন নিয়ে থাকবে। তো হোম আইসোলেশনের বিষয়টা আমরা অনেক বিশদভাবে বিভিন্ন কথার মাধ্যমে দেখি, বাট আমরা এখানে কথা বলবো যে মেডিকেল আইসোলেশনের বিষয়ে, অর্থাৎ সিমটোমেটিক পেশেন্ট যাদের মধ্যে মডারেট বা সিভিয়ার বা ক্রিটিক্যাল পেশেন্ট যারা, তাদেরকে আইসোলেট করতে হবে। অর্থাৎ একটা নর্মাল রোগীর থেকে বা অ্যাসিমটোমেটিক পেশেন্ট থেকেও আমার এই সিমটোমেটিক পেশেন্ট বা একটা সাধারণ পেশেন্ট থেকে এই পেশেন্ট গুলাকে যখন আমি জানবো যে কনফার্ম পজিটিভ, তখন আমি তাৎক্ষণিকভাবে তাকে কোভিড-19 পেশেন্ট যে হসপিটাল, ডেডিকেটেড হসপিটাল আছে, সেখানে নেওয়ার সব ধরনের ব্যবস্থা, ইনফরমেশনটা আমাকেই ক্যারি করতে হবে। ডক্টর হয়তো সে অর্ডারটা করবে, বাট এই ইনফরমেশন, তার ডকুমেন্টেশন, তার প্রিপারেশন সবকিছু একজন নার্সকে করতে হবে, সেই জিনিসটা আমাকে করতে হবে। অর্থাৎ আইসোলেট সিমটোমেটিক পেশেন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল, এটা আমাদের করতে হবে। দেন করতে হবে যে প্রোটেক্ট হেলথ কেয়ার পার্সোনাল। এখন হেলথ কেয়ার পার্সোনাল, দ্যাট ইজ উই নো দ্যাট হেলথ কেয়ার ইজ টিম, এটা টিম মেম্বার। আমি নার্স আছি, ফিজিশিয়ান আছেন, একজন পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট আছেন, বা ওয়ার্ড বয় বলি বা সুইপার বলি, বা আমরা যারা বলি যে মেডিকেল টেকনোলজিস্ট আছেন যারা, বা যারাই আমাদের এই টিমে কাজ করতেছেন, সবাই হলো হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে। তো এই টিমটাকে, পুরো টিমটাকেই আমার প্রোটেক্ট করতে হবে। এখন তাদেরকে আমি পার্সোনালি কিভাবে প্রোটেক্ট করতে হবে, আমরা বলি যে এই জায়গায় পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, হ্যাঁ, যেটা আমরা পিপি হিসেবে সবাই জানি। এখন আসি আমি এই পিপির জায়গাটায়, যে জায়গাটায় আমি প্রোটেক্ট করব নিজেকে হেলথ কেয়ার প্রফেশনাল হিসেবে। তো এই জায়গাটায় আমরা মনে হয় যে এই যে এত বেশি পরিমাণ হেলথ কেয়ার পার্সোনেল ইম্প্যাক্টেড করছে, এটার অবশ্যই রিজন আছে। আমি বলবো না যে সবাই এরোসোলাইজড হয়ে মানে কন্টামিনেশন হয়েছে। আমি এখানে ব্যর্থতা ধরবো, আমি যদি আমাকে যদি বলেন, আমি বলবো তিনটা জায়গা। একটা হলো যে প্রথম অবস্থায় এজ এ নার্স হিসেবে বাংলাদেশে নার্সের সংখ্যা অনেক কম, সেই দিক থেকে আমরা শুরুতেই যদি দেখি যে আমাদের এক্সপোজার কমানোর জন্য আমাদের বার্ডেনটা অনেক বেশি নিতে হচ্ছে। হ্যাঁ, আমাদেরকে ওভারলোড দেওয়া হচ্ছে। অর্থাৎ কোনো কোনো হসপিটালে দেখবেন আপনি, যেমন ঢাকা মেডিকেলে যদি দেখেন আপনি, 60 জন পেশেন্টের জন্য মাত্র 3 থেকে 4 জন নার্স, এক্সপোজার কমানোর জন্য কোভিড ডেডিকেটেড ইউনিট গুলাতে। আমি যদি বলি যে সাধারণ রোগীর ক্ষেত্রে WHO গাইডলাইন যদি আমি ফলো করি, 5 থেকে 6 জন রোগীর জন্য একজন নার্স থাকার কথা। বাট কোভিড এর মতন এত বেশি হাইলি মানে ইনফেকশাস প্রেজেন্ট, যেটা আমি কমিউনিকেবল ডিজিজ বলি, যেটা থেকে কন্টামিনেশন হওয়ার চান্স আছে, সেই জায়গায় আমি 20 জন পেশেন্টের জন্য মাত্র একজন নার্স আছে, অর্থাৎ 60 জন পেশেন্টের জন্য মাত্র 3 জন নার্স আছে। এটার কারণও আছে যে আমরা আমাদের কন্টামিনেশন কমানোর জন্য এই বার্ডেনটা আমরা নিচ্ছি। এটা শুধু প্রশাসনের দোষ দিব না, এটা আমরা নিজেদেরকেও সেভ করার জন্য। বাট এতে করে কি করা হচ্ছে যে আমি 100% কেয়ার দিতে পারতাম 6 জনকে, সেইখানে যখন আমাকে 20 জনকে দিতে হবে, আমি তখন একজন পেশেন্টকে যদি হাইস্ট কেয়ারও দিতে যাই, আমি যদি এটাকে ক্যালকুলেট করি মানে গণিতিক হারে, তাহলে আমি হয়তো বা 30% এর মতন কেয়ার দিতে পারবো, বাট আমাকে 100% কভার করতে হচ্ছে। এটা একটা কারণ গেল। দ্বিতীয় একটা কারণ আছে যে এটা মেনটেন করা খুব টাফ হচ্ছে, এখান থেকে আমি কন্টামিনেশন একটা চান্স আছে। দ্বিতীয় কারণ হলো যে পিপিইটা পরে আমি ইউজ করতেছি, আমার বাংলাদেশের অলমোস্ট 99.99% কোভিড-19 পেশেন্ট এরিয়া মানে এগুলার ভেন্টিলেশন প্রপার নেই এবং এসি করা না, সবচেয়ে বড় কথা হলো এয়ার কন্ডিশনিং ফ্যাসিলিটি না। যার ফলে হচ্ছে কি, যে পিপি পরে আমি ডিউটি করছি, এটা পড়ার পর এটা যেহেতু আমার আমার শরীরের যে হিটটা বের হচ্ছে, যে প্রডিউস হচ্ছে, সেই হিটটা কিন্তু মানে এনভায়রনমেন্টে
খুব সহজেই চলে যেতে পারতেছে না। একটা সারফেসের মধ্যে অর্থাৎ এই পিপির ভিতরে এটা মানে স্টোর হচ্ছে, স্টে করতেছে লং টাইম। তাতে করে কি হচ্ছে, আমার বডিতে সোয়েটিং বাড়তেছে, আমার হিট বাড়তেছে, আমার থার্স্টি বাড়তেছে। এবং আরেকটা জিনিস হলো যে এটা কিন্তু আমি তুলতেও পারতেছি না। তাহলে কি হচ্ছে, তাহলে আমি ঘেমে যাচ্ছি, আমি এক্সজস্টেড হয়ে যাচ্ছি অল্পতে। এবং লং টাইম আপনি যদি এটা করে ইউজ করেন, আপনার মধ্যে একটা ফ্যাটিক চলে আসবে, অবসাদ চলে আসবে। আপনি আপনার যে এনার্জিটা সেটা আপনি পাবেন না, এবং আপনি কাজের যে পরিমাণটা সেটা কমে আসবে। এটা করতে গিয়ে অনেকেই যেটা করতেছে, তারা হলো কিছু সময়ের জন্য মাস্ক খুলে ফেলতেছে, কিছু সময়ের জন্য ক্যাপ খুলে ফেলতেছে। হ্যাঁ, এই যে তারা খুলে গিয়ে ফ্যানের নিচে কিছুক্ষণ বসতেছে, এটা কিন্তু হচ্ছে, এই প্র্যাকটিসটা হচ্ছে, যার ফলে এখান থেকে কিন্তু কন্টামিনেশন একটা চান্স আছে। থার্ড যদি আমাকে বলেন, প্রপার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সাপ্লাইয়ের জায়গাটায় কিছুটা ঘাটতি আছে। কেন বলি যে আমাদের কিন্তু, আমরা যদি ডব্লিউএইচও গাইডলাইন না, আমরা যদি বাংলাদেশ ন্যাশনাল গাইডলাইনও ফলো করি, যেটা আপনার আপডেট হয়ে 13 মে, অর্থাৎ 30 মে যেটা আপডেট করা হয়েছে, সেইখানে কিন্তু বলা হয়েছে 95 বা N95 মাস্ক ইউজ করার জন্য কোভিড-19 পেশেন্টের ডাইরেক্ট কেয়ার দেওয়ার ক্ষেত্রে। তো সেই জায়গাটায় কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন যে আসলে কি N95 যদি আমরা ধরি, যেটা আসলে কি অ্যাভেলেবল সাপ্লাই আছে কিনা, এইটাতে প্রথমে শুরুতে ছিল না, এটা আমরা শিওর। এই শুরুর দিকটাই, বিগিনিং টাইমটাই আসলেই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের যথেষ্ট ঘাটতি ছিল, যার কারণে কিন্তু এখান থেকে অনেকে এক্সপোর্টার হয়েছে। শুরুর দিকে দেখেন আপনি নন কোভিড এরিয়াতে বেশি নার্স আক্রান্ত হলেও বর্তমানে কোভিড ডেডিকেটেড হসপিটাল গুলাতে আক্রান্তের পরিমাণ ধীরে ধীরে বাড়তেছে। তার মানে আমাদের পেশেন্ট বাড়তেছে, আমাদের কার্য পরিধি বাড়তেছে, আমাদের সীমানা বাড়তেছে, আমাদের এরিয়া বাড়তেছে, এবং আমাদের ইনফেকশনের পরিমাণটাও আস্তে আস্তে বাড়তেছে। আরেকটা জিনিস হলো যে এই পিপির মধ্যেই যদি বলেন আপনি ডনিং এন্ড ডফিং, অর্থাৎ আমি যদি বলি যে এটা ওয়ারিং এবং রিমুভাল, অর্থাৎ আমি করব কিভাবে এবং কোন সিকোয়েন্স মেনটেন করে আমি করব, কোন সিকোয়েন্স মেনটেন করে আমি এটাকে ড্রপ করব, অর্থাৎ আমি পুট অফ করব, রিমুভ করব, সেই জায়গাটাই কিন্তু আমাদের একটু অনেক বেশি কেয়ারি হতে হবে। সবচেয়ে বড় কথা, ড্রপিং এর জন্য অর্থাৎ পুট অফের জন্য, রিমুভালের জন্য ডেডিকেটেড একটা স্পেসিফিক রুম থাকার কথা, এই রুমটা অ্যাভেলেবল না কোভিড-19 এরিয়াতে। তার মানে কি, আমি সুরক্ষা থাকতে গেলে আমার এই ফ্যাসিলিটি গুলো থাকতে হবে, ফ্যাসিলিটির অভাব আছে, আমি সুরক্ষা থাকতে পারতেছি না। বাট যেটুকু আমার আছে, অর্থাৎ আমার রিসোর্স ইউটিলাইজ করতে হবে, আমার যে পরিমাণ রিসোর্স আছে, আমার যেটুকু নলেজ আছে, এটাকে বাড়াতে হবে। এবং কিভাবে আমি সুরক্ষা রাখতে পারি তার জন্য না থাক একটা রুম, আমাকে একটা এরিয়া আলাদা করে নিতে হবে। দিস ইজ দ্য মানে রিমুভাল এরিয়া, অর্থাৎ যেখানে আমি পিপিটা রিমুভ করবো এবং কোন জায়গায় রাখবো। এখন যদি আমি বলি যে ডনিং এর ক্ষেত্রে, অর্থাৎ আমি কিভাবে পুট অন করবো, অর্থাৎ পিপিটা আমি কি করবো, প্রথমেই আমরা বলে থাকি যে আগে হ্যান্ড হাইজিন করতে হবে। আপনি যদি হ্যান্ড ওয়াশ করেন সোপ ওয়াটার দিয়ে, দ্যাট ডাজন্ট ম্যাটার, যেটা ওকে। আপনি আইদার অ্যালকোহল বেস হ্যান্ড রাব করবেন, অথবা আপনি সাবান দিয়ে হাত ধুবেন, যে কোনো একটা করবেন। তারপর কি করবেন, আপনাকে গাউন করতে হবে, অর্থাৎ এই গাউনটা হতে হবে কভারঅল, যেটা আপনার পা থেকে মাথার পর্যন্ত ঢেকে রাখবে। এখন আমাদের গাউন গুলা কভারঅল সিস্টেমটা হলো যে পা তো ঢাকা থাকে না, সেই জন্য আমাদের শু কভার করতে হবে, অর্থাৎ আমাকে আগে গাউন করতে হবে, দেন শু কভার করতে হবে, তারপর আমাকে মাস্ক করতে হবে। এই মাস্কটা N95 অথবা KN95 মাস্ক করতে হবে। এবং যদি N95 KN95 আমি যতদূর জানি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার সাপ্লাইয়ের সমস্যা হতে পারে, আপনার কাছে নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে ডেফিনেটলি ইউ শুড ট্রাই টু ম্যাক্সিমাইজ প্রোটেকশন, অর্থাৎ আপনার প্রোটেকশনটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। সেই ক্ষেত্রে আপনি ডাবল সার্জিক্যাল মাস্ক করবেন যদি না থাকে, বাট এটা থাকার কথা। এখন নাই যেটা, সেটা নিয়ে আমি অবশ্যই বিতর্কে যাব না। যেটা আমি বলতে পারি আমার জায়গা থেকে, যে কনসার্নটা আছে ইনফেকশন কন্ট্রোলের পার্ট থেকে, আমি যে আমার যে মানে ওপিনিয়নটা, সেটা হলো যে আপনি ডাবল সার্জিক্যাল মাস্ক ইউজ করবেন। হ্যাঁ, এই সার্জিক্যাল মাস্ক ইউজ করবেন এবং আপনি দেখবেন যে প্রপারলি সিল হলো কিনা, অর্থাৎ আপনি যে মাস্কটা পরলেন একটা আপনি কভার হলো কিনা। বিশেষ করে যে জায়গাটায় সমস্যা হয়, আমাদের নাকের জায়গাটায় সমস্যা হয়, এই জায়গাটায় সিল হতে চায় না। আপনার যখন ফেস শিল্ড করবেন, দেখবেন যে একটা আপনার যে নিঃশ্বাসটা আসতেছে, তাতে করে ওটা ঘোলা হয়ে যাচ্ছে, হ্যাঁ, ফগি একটা তৈরি হয়, তাতে বোঝা যায় যে আপনার এটা সিল হয় না। সিল করার জন্য কি করতে হবে, যে আপনাকে
সেই ব্যবস্থা করতে হবে। আপনার যা আছে অর্থাৎ আমাদের যে অস্ত্র আছে সেই অস্ত্র দিয়েই আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তখন আপনি একটা মাইক্রোফোনের একটা অংশ নেবেন, মাইক্রোফোনটা আপনি এই জায়গায় লাগাই নেবেন, তাহলে কি হবে, এই জায়গাটা সিল হবে, তখন আপনার ভিশনে কোনো সমস্যা হবে না। এটা গেল মাস্কের ক্ষেত্রে। দেন আপনি কি করবেন, গগলস পরবেন। এখন মাস্ক যদি প্রপারলি না পরেন, আপনি গগলস ফগি হয়ে যাবে, অর্থাৎ এটার মধ্যে আপনি হেজি দেখবেন, আপনি ক্লিয়ারলি দেখবেন। এই জন্য আপনি মাস্ক পরার পর এই জায়গাটায় মাইক্রোফোন লাগিয়ে নেবেন, তারপর গগলস পরবেন। গগলসটাও দেখবেন আপনি প্রপারলি সিল করলো কিনা। হ্যাঁ, তবে গগলস প্রপারলি অনেক সময় সিল না হলেও এটা প্রোটেকশনটা হলো ডাইরেক্ট প্রোটেকশন, অর্থাৎ ড্রপলেট প্রোটেকশনের ক্ষেত্রে ডাইরেক্ট। কিন্তু যখন আপনি অ্যারোসোলাইজ কোনো প্রসিডিউর করতে যাবেন, সেই জায়গাটায় কিন্তু আপনাকে গগলসটা একদম সিল করে নিতে হবে এবং চেক করে নিতে হবে যে এটা। আপনি যদি সিডিসি গাইডলাইনে যান, সেখানে বলা হয়েছে যে মাস্ক অর্থাৎ রেসপিরেটর যেটা, সেটা কিন্তু একটা আপনার ফিট টেস্টিং হয়। যে ফিট টেস্টিংটা আমাদের দেশে আসলেই সম্ভব না, কারণ ফিট টেস্টিং এর পরে এটা ডিফারেন্ট পার্সনের জন্য ডিফারেন্ট সাইজের মাস্ক লাগবে, যেটা আমাদের সাপ্লাই নেই বা আমরা এই মুহূর্তে সেটা প্রত্যাশাও করতেছি না। এই ফিট টেস্টিংটা একটা নতুন না, এটা একটা খুবই মানে শুরু থেকেই গাইডলাইনটা, বাট ফিট টেস্টিং এর বিষয়টা আমাদের কাছে নতুন হতে পারে। তারপর আপনাকে যেটা করতে হবে, সবকিছু করার পর আবার হ্যান্ড হাইজিন করতে হবে, অর্থাৎ আপনাকে আইদার অ্যালকোহল বেস হ্যান্ড রাব করবেন অথবা হ্যান্ড ওয়াশ করবেন, দেন আপনি গ্লাভস পরবেন। এটা হলো আপনার ডনিং ক্ষেত্রে, অর্থাৎ আপনি ফুট অনের ক্ষেত্রে, ওয়ারিং এর ক্ষেত্রে, যখন আপনি পরবেন তখন ক্ষেত্রে। যখন রিমুভ করবেন তখন যদি যান, প্রথমে আপনাকে গ্লাভস খুলতে হবে, তারপর আপনাকে গাউন খুলতে হবে, হ্যাঁ, দেন আপনাকে আবার হ্যান্ড হাইজিন করতে হবে। হ্যান্ড হাইজিন করার পর আপনার ফেস শিল্ড অর্থাৎ গগলস বা ফেস শিল্ড যেটাই থাকুক সেটাই আপনাকে রিমুভ করতে হবে। তারপরে আপনাকে মাস্ক রিমুভ করতে হবে এবং দেন আবার আপনাকে হ্যান্ড ওয়াশ করতে হবে। এখন এই যে গাউনের যখন কথাটা আমি বলতেছি, যখন গাউনের কথা বলতেছি, আপনাকে বুঝে নিতে হবে গাউনের সাথে শু কভারটাও ইনক্লুডেড, অর্থাৎ এটা হওয়ার কথা কভারঅল। আমাদের যেহেতু কভারঅলের জায়গায় পাটা ফাঁকা থাকে, এই জায়গার জন্য আমরা শু কভারটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আপনি গাম বুট করে, হ্যাঁ, গাম বুট এক ধরনের বুট করে, যেটা হলো আপনার হাঁটুর নিচ পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত কভার দেয়। হ্যাঁ, তো কভার আপনি যখন গাউন পরে থাকবেন, আপনার শু কভার আগে তুলতে হবে, তারপর গাউন তুলতে হবে। হ্যাঁ, এইভাবে আমরা জফিং করব। তো এই জিনিসটা যদি আমি প্রপারলি, যে কয়টা কথা আমি প্রপারলি বললাম, মানে আমি মেনশন করলাম, এই কয়টা যদি আমরা প্রপারলি করতে পারি, তাহলে আমরা আমাদের সুরক্ষার জায়গাটা ম্যাক্সিমাইজ করতে হবে। এবং আরেকটা জায়গায় আমি যেটা বলতেছি, যে জিনিসগুলো আমি এখন বলতেছি, এটা হলো যে আমাদের এই সিকোয়েন্স না, এই সিস্টেমটা মেনটেন করতে হবে, অর্থাৎ মিনিমাইজ চান্স অফ এক্সপোজার। যত বেশি আমরা মিনিমাইজ করতে পারি এক্সপোজারের চান্সটা, হ্যাঁ, ট্রান্সমিশন বেসড প্রিকশন আমাদেরকে নিতে হবে। পেশেন্টের প্লেসমেন্টের জায়গাটা আমাদেরকে কনফার্ম করতে হবে যে কোন পেশেন্ট কোথায় আমরা প্লেস করতেছি। হ্যাঁ, অ্যারোসল জেনারেটিং প্রসিডিউর যে জায়গাটা আমরা করব, সেই জায়গাটা অবশ্যই সেপারেট থাকতে হবে। এখন দেখেন আমাদের যে বাংলাদেশের যে গাইডলাইন দেওয়া আছে, হ্যাঁ, ন্যাশনাল গাইডলাইন, সেখানে বলা হচ্ছে যে অ্যারোসল গাইডেড, মানে অ্যারোসল গাইডেড জেনারেটিং প্রসিডিউর যেগুলা, অ্যারোসল জেনারেটিং প্রসিডিউর যেগুলা, সেগুলো অবশ্যই নেগেটিভ প্রেসার রুমে করার কথা। এখন আমার বাংলাদেশে নেগেটিভ প্রেসার রুম না, এটা আমরা সবাই জানি যে আইসোলেশন রুম, নেগেটিভ প্রেসার রুম যেটা সাধারণত অ্যাক্টিভ মানে টিউবারকুলোসিস পেশেন্টের জন্য আমরা সাজেস্ট করি, অর্থাৎ ওপেন টিবি পেশেন্টের ক্ষেত্রে, অর্থাৎ এয়ারবোর্ন পেশেন্টের ক্ষেত্রে। তো সেই জায়গাটাই কিন্তু নেগেটিভ প্রেসার রুম, অর্থাৎ এই রুমের প্রেসার শুধু বাহিরে, মানে একটা রুম থেকে একটা এরিয়া থাকবে, ওই এরিয়া দিয়ে শুধু বাহিরে চলে যাবে, অর্থাৎ এই প্রেসারটা এই রুম থেকে যাবে। এখন এই নেগেটিভ প্রেসার রুম আমাদের নেই একদম, কিন্তু বাংলাদেশের ন্যাশনাল গাইডলাইনে কিন্তু এটা আছে। অর্থাৎ যতটা কম সম্ভব এই অ্যারোসল জেনারেটিং প্রসিডিউর গুলাই আমাদের অ্যাভয়েড করতে হবে, যতটা সম্ভব অ্যারোসল জেনারেলাইজ প্রসিডিউর গুলা আমাদের অ্যাভয়েড করতে হবে। সেখানে ইনটিউবেশনের কথা বলা আছে। ইনটিউবেশন ইজ মানে একটা বিগ প্রসিডিউর, এই ক্ষেত্রে মানে এক্সপোজারের ক্ষেত্রে খুবই কমন হতে পারে। সেই জায়গাটা আমাদেরকে দেখতে হবে। আরেকটা জিনিস যেটা বলবো, যে আমি ডায়াগনস্টিক রেসপিরেটরি স্পেসিমেন যখন কালেকশন করবে, এটা যদি আমার ওয়ার্ডে হয়, অর্থাৎ আমার এরিয়াতে হয়, টেকনোলজিস্টরা যদি এটা করে, তাহলে তার জন্য একটা আমাকে স্পেসিফিক এরিয়া করে দিতে হবে। হ্যাঁ, সেই পেশেন্টের ক্ষেত্রে যে পেশেন্ট গুলা খুবই ইল পেশেন্ট, বা যে মনে করলেন যে বারবার কাশি দিচ্ছে, হাসি দিচ্ছে, থামাতে পারছে না, এইসব পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই একটা স্পেসিফিক এরিয়া করে দিতে হবে। ভিজিটর অ্যাক্সেসটা কন্ট্রোল করতেই হবে।
এবং তাদের অ্যাক্সেস কন্ট্রোলের সাথে সাথে তাদের যে মুভমেন্টের যে বিষয়টা, উইদিন ফ্যাসিলিটির মধ্যে তাদের যে মুভমেন্টটা এটাকে লিমিটেড করতে হবে। এবং আমরা যদি বলি যে আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল একটা বিষয় আছে ইনফেকশন কন্ট্রোলের জায়গায়, অর্থাৎ আমরা যে নিডেল, আমরা যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো তাদের জন্য ইউজ করব, ডেফিনেটলি এই জায়গাগুলোতে আমরা ইঞ্জিনিয়ারিং যে কন্ট্রোল, অর্থাৎ এগুলা যেন এক্সপোজার না হয়, অর্থাৎ সহজে যেন এক জায়গা থেকে আরেক জায়গায় না চলে যেতে পারে বা কন্টামিনেশন না হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা খেয়াল রাখতে হবে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা আমি আবার ধন্যবাদ, আপনার কাছে আমরা আবার আসবো। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনি আলোচনা করেছেন। আপনি আমাদের সাথে কানেক্টেড থাকুন, আবার আপনার কাছে আসবো। যেন আহসান হাবিবের সাথে আমি আরেকটা তথ্য অ্যাড করতে চাই যে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যদি আমরা ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল করতে যাই, 180 বেডের বিপরীতে প্রতি শিফটে কমপক্ষে একজন আইপিসি ট্রেন্ড নার্স প্রয়োজন। আমরা যদি ভবিষ্যতে এই জিনিসটা বাংলাদেশে চালু করতে পারি, হয়তো আমাদের ইনফেকশন কন্ট্রোল রেট আরো কমে যাবে। ধন্যবাদ। যারা লাইলাতুল ফেরদৌস, আপনি শুনতে পাচ্ছেন? জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনার ভালো। আশা করি ভালো আছেন। আপনার কাছে আমি আপনার কাছে যাব যে প্যালিয়েটিভ কেয়ার চিকিৎসা বাংলাদেশের ক্ষেত্রে একটি নতুন ডাইমেনশন এবং নতুন একটা ব্যবস্থা যোগ করেছে বাংলাদেশের চিকিৎসা শাস্ত্রে। তো প্যালিয়েটিভ কেয়ারের যে বেসিক এলিমেন্টস বা বেসিক কনসেপ্ট প্লাস এটা প্রিন্সিপাল পারপাস, হ্যাঁ, এই সম্পর্কে আপনি যদি আমাদের সাথে একটু সংক্ষেপে শেয়ার করতেন যে মেন কনসেপ্ট, এলিমেন্টস, পারপাস and what is the benefit of the palliative care. লাইলাতুল ফেরদৌস। ধন্যবাদ মনির হোসেন ভাইয়াকে যে এত সুন্দর একটা প্রোগ্রাম এটা রান করার জন্য, এবং কি আমার প্যানেলে যারা আছেন সবাইকে অনেক শুভেচ্ছা, এবং দর্শক যারা খুব মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে আমাদের কথাগুলো শুনছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। এবং কমেন্টস যারা করছেন, প্লিজ আপনারা কমেন্টস করবেন আপনাদের যে কোনো প্রশ্ন যদি থাকে। প্যালিয়েটিভ কেয়ারটা আসলে যেটা হচ্ছে যে একটা মানুষের ভোগান্তি কমানো বা কষ্ট কমানো, এটি প্যালিয়েটিভ কেয়ার। এবং এটা রোগী এবং তার পরিবারের যাদের লাইফ থ্রেটেনিং কোনো ইলনেস আছে তাদের, যেমন কোভিড-19 পেশেন্টদের ক্ষেত্রে যে আমরা জানি যে এই ক্ষেত্রে কিছু মানুষ ভালো হয়ে যাচ্ছেন, মাইল্ড কিছু অ্যাসিম্পটোমেটিক থাকছেন, কেউ কেউ অল্প কিছু অসুস্থতা, আবার কারো কারো দেখা যাচ্ছে যে খুব শ্বাসকষ্ট কিংবা কাশি এগুলো নিয়ে হসপিটালে ভর্তি হতে হচ্ছে, অনেকে মারাও যাচ্ছে, আইসিইউ পর্যন্ত চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে প্যালিয়েটিভ কেয়ারের রোলটা হচ্ছে, কারণ এখানে আমরা যেহেতু ডিস্ট্রেস পাচ্ছি, মরবিডিটি, মর্টালিটি আমরা দেখতে পাচ্ছি, প্যালিয়েটিভ কেয়ার শুধুমাত্র যে জীবনের শেষ সময়ে মানুষকে সাহায্য করবে এন্ড অফ লাইফ কেয়ারে সেটা না, বরঞ্চ যে কোনো ধরনের কষ্টই কমাবে। ভোগান্তির কথায় যদি আমরা আসি, ভোগান্তি একটা মানুষের 4 ধরনের ভোগান্তি হয়। যেমন তার শারীরিক কিছু ভোগান্তি থাকে, কোভিড-19 এর ক্ষেত্রে যেটা আমরা দেখতে পারি যে শ্বাসকষ্ট কিংবা তার কাশি, এই ধরনের যে ভোগান্তিগুলো। কিছু মানসিক ভোগান্তি থাকে, কোভিড-19 এর ক্ষেত্রে আমরা বিশেষ যে মানসিক দিকগুলো দেখতে পাই যে সে সবার কাছ থেকে একটা আইসোলেশন অবস্থায় চলে যাচ্ছে, তারপর সে একটা সোশ্যাল একটা স্টিগমা কাজ করছে যে আমার ফ্যামিলিও হয়তো বা কাছে আসছে না, অনেক সময় যে তার কাছে গেলে ফ্যামিলিরও হয়ে যাবে, তারাও কিভাবে টেক কেয়ার করবে এই বিষয়গুলো বুঝতে পারছে না। আমরা নার্সরা, ডাক্তাররা, আমরা যারা রোগীর টেক কেয়ার করছি, সেবা দিচ্ছি, আমরা অনেক সময় আতঙ্কে থাকি যে আমার না হয়ে যায়, কে জানে কয়েকদিন পরে হয়তোবা আমি এই ওয়ার্ডে, যে ওয়ার্ডে আমি দায়িত্ব পালন করছি সেখানে হয়তোবা আমি অ্যাডমিট হব। সবচাইতে যেটা ভয়ের বিষয় সেটা হচ্ছে যে আমি আমার শরীরে অ্যান্টিবডিটা তৈরি হবে কিনা সেটা আমি জানি না, এবং কি একটা যে মৃত্যুর একটা ভয়, এটা কিন্তু সবার মধ্যে মোটামুটি চলে আসে। একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমি সুস্থ হচ্ছি, তার আগ পর্যন্ত কিন্তু যে পরিমাণ একটা মানসিক চাপ একটা মানুষের মধ্যে তৈরি হয়, এটা আসলে আমার মনে হয় এটা কোনোভাবেই শারীরিক কোনো কষ্ট থেকে কম কিছু না। তারপর সামাজিক একটা অবস্থান তো আছেই, যে সামাজিক ভাবে একটা কুসংস্কার চলে আসছে যে তার আশেপাশে যাওয়া যাবে না। অনেকেই আমরা বিভিন্ন নিউজে দেখতে পাচ্ছি যে অনেকেই চলে যাচ্ছে, ফ্যামিলি কাছে যেতে যাচ্ছে না, কিংবা আমরাও আসলে ভয়ে আছি, সবাই আমরা আতঙ্কে আছি, নতুন একটা রোগ এটা।
স্পিরিচুয়ালি যদি আমরা বলতে চাই যে আমরা অনেক সময় ভাবি যে আমি কেন, কিংবা আমি কি কোনো পাপ করেছিলাম, কিংবা আমার জীবন কি এখানেই শেষ, আমার আরেকটা লাইফে আমি ট্রানজিশন হচ্ছি, সেখানে আমার কি হবে। এই যে একটা অনেকে আবার রিলিজিয়াস বিষয়টাকে স্পিরিচুয়ালিটির মধ্যে নিয়ে নেন, যারা কিনা অনেক রিলিজিয়াস। তো এই বিষয়গুলা, এই যে ভোগান্তিগুলা, এই যে কষ্টগুলা, এই সবগুলা আসলে আমাদের নার্স হিসেবে আমাদের অ্যাড্রেস করতে হবে। কিন্তু কোভিড-19 এর ক্ষেত্রে যেটা প্রবলেম, সেটা হচ্ছে যে যেহেতু একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হয়, এবং কি আমরা একটা পিপিই পরে আমরা একটা ব্যারিয়ার আমাদের থাকে পেশেন্টের এবং আমাদের মাঝখানে। সেজন্য এটা খুব টাফ যে প্যালিয়েটিভ কেয়ারে আমরা যেটা বলি যে আমরা পেশেন্টের সামনে যাব, একটা এমপ্যাথেটিক কেয়ার হবে। মানে আমি ভাববো ওই বিছানায় আমি শুয়ে আছি, আমি যদি পেশেন্ট হই, আমি যে ধরনের কেয়ার চাই, আমি আমার পেশেন্টের ক্ষেত্রে সেই ধরনের কেয়ারটাই দিব। একটা এমপ্যাথেটিক কেয়ার হবে, একটা আই কন্টাক্ট থাকবে আমার পেশেন্টের সাথে, একটা কম্প্যাশন থাকবে। আহ মোহাম্মদ সাইফুর রহমান ভাই একটু আগে বলে গেছেন যে নার্সদের সেলফ কেয়ারের কথা। তো সেলফ কেয়ারের ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই যে কম্প্যাশন কিন্তু একটা মেডিসিনের মতো। আমরা যদি আমাদের কোনো পেশেন্টের ক্ষেত্রে কম্প্যাশন দেখাই, এবং কি আমরা নিজেরাই ফিল করতে পারবো যে ওই দিন আমাদের খুব ভালো লাগছে, আমাদের খুব ভালো অনুভূতি হচ্ছে। আমার কাছে মনে হয় যে একটা রোগী, তার কাছে সে যা জানতে চাবে তাকে ক্লিয়ারলি বলা, সে কোন অবস্থায় আছে এখন, তার ডিজিজটা কোন পর্যায়ে আছে, তাকে এটা কোনো ফলস হোপ না দেওয়া, সত্যি কথাটা বলা। যদি কোনো রোগীকে আইসিইউ তে শিফট করার প্রয়োজন হয়, তার আগে যদি অ্যাডভান্স কেয়ার প্ল্যানিং এর কোনো অপশন থাকে, তাহলে আমরা রোগীর পরিবারের সাথে সেটা আলোচনা করে নিব। আইসিইউ তে গেলে ওনার কি হবে না হবে, এটা প্রগনোসিসটা একটু আলোচনা করে নিব। এই বিষয়গুলো হতে পারে। জনাব লাইলাতুল ফেরদৌস, যদি আমরা দেখি প্যালিয়েটিভ কেয়ারের যে বেনিফিট, আমরা যদি এক কথায় বলি, এটা মেইন বেনিফিটটা কি, আমরা যদি এক কথায় বলতে চাই বা সংক্ষেপে? প্যালিয়েটিভ কেয়ারের যে মেইন বেনিফিট, সেটা হচ্ছে যে পেশেন্ট আশ্বস্ত হবে, উনি জানবে উনি কি কেয়ারটা পাচ্ছে। এবং কি আপনি যখন একজনকে বলবেন যে উনি কোন অবস্থায় আছে, তাহলে কিন্তু উনি আপনাকে বারে বারে ডাকবে না, কিংবা আপনি তার খুব কাছে আপনি চলে যেতে পারবেন। তা উনি সাইকোলজিক্যালি অনেক উনি ওনার কোয়ালিটি অফ লাইফটা বাড়বে। প্যালিয়েটিভ কেয়ার যারা সাপোর্টটা পাবে, একজন নার্স হিসেবে আপনি যখন তাকে সাইকোলজিক্যালি সাপোর্ট দিবেন, সোশ্যালি আপনি একটা সাপোর্ট দিবেন, স্পিরিচুয়ালি একটা সাপোর্ট দিবেন, তার কষ্টগুলো বোঝার চেষ্টা করবেন, তখন কিন্তু আমাদের সবসময় কিন্তু কিছু করতে হয় না। আমরা যদি জাস্ট শুনি যে আপনার কি কষ্ট হচ্ছে, এটাও কিন্তু অনেকটা আপনার সাপোর্ট দেওয়ার মতোই। জি একজন ধন্যবাদ। চিকিৎসকের কথা। হুম। জি ধন্যবাদ। আপনার কথা থেকে আমি যদি বলতে পারি যে, যদি প্যালিয়েটিভ কেয়ার আমরা এজ এ হোল বলতে পারি যে একটা অ্যাসপেক্ট সামাজিক, একটা অসুস্থ মানুষের সামাজিক, মানসিক, আধ্যাত্মিক জীবন ব্যবস্থা এবং তার ভবিষ্যৎ জীবনকে অর্থবহ করে তোলা, তার কষ্টগুলোকে লাঘব করা, উপশমগুলোকে একটু লাঘব করা, পেইনটাকে দূর করা, এই যে একটা মূল কনসেপ্ট হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার। এর সাথে আমি একটু অ্যাড করে, যদি আমরা হোম বেসড প্যালিয়েটিভ কেয়ার চালু করতে পারি, তাহলে একটা কস্ট ইফেক্টিভনেস, অর্থাৎ পেশেন্ট আর্থিকভাবেও অনেকটা স্বস্তি লাভ করবে। ধন্যবাদ লাইলাতুল ফেরদৌস। আমি আবার আপনার সাথে আবার যুক্ত হব। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত আছেন একজন কোভিড ফাইটার, জনাব আব্দুল লতিফ, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল নার্সিং কর্মকর্তা, যিনি চলমান করোনা দুর্যোগ মোকাবেলায় করোনা আইসোলেশন ইউনিটে কাজ করতে গিয়ে নিজে একসময় করোনা আক্রান্ত হয়েছেন। তারপর উনি আবার সুস্থ হয়েছেন, আমাদের মধ্যে চলে এসেছেন। আমি জনাব আব্দুল লতিফ, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি জি। তো শুনতে পাচ্ছি। আপনার কাছে আমাদের যে প্রশ্ন বা আলোচনা, হ্যাঁ, আমরা শুনতে চাই যে বিষয়টা, আপনি চলমান করোনা দুর্যোগকালীন সময়ে আইসোলেশন ওয়ার্ডে কাজ করতে গিয়ে করোনা পজিটিভ হয়েছেন, আবার নেগেটিভ হয়েছেন। আপনি সম্মুখ সারির যোদ্ধা, আপনার প্রতি আমাদের শ্রদ্ধা সালাম রইল। তো আপনি এফেক্টিং টু রিকভারি যে একটা ফেজ গিয়েছিল, আপনি পার করেছেন, কোয়ারেন্টাইন, আইসোলেশন, চিকিৎসা নিয়েছেন, সামাজিক বা মানসিক যে সাপোর্ট কলিগদের কাছ থেকে পেয়েছেন, এই বিষয়গুলো প্লিজ আমার সাথে একটু সংক্ষেপে শেয়ার করবেন। যেন আব্দুল লতিফ। ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। যারা এই সুন্দর একটি প্রোগ্রাম দেখতেছেন, আশা করি আপনারা এখান থেকে অনেকটাই উপকৃত হবেন। আমি সর্বপ্রথমে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আজকে বিশ্বব্যাপী যে একটা প্যান্ডেমিক, এই প্যান্ডেমিকের আমিও আক্রান্ত ছিলাম। আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমি সম্পূর্ণ সুস্থ হয়েছি
আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে জানাতে চাচ্ছি আমি কালকে আমার অফিসে যোগদান করব। আপনারা জানেন যখন সারা বিশ্বব্যাপী কোভিড ছড়িয়ে পড়ে, তারই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশে যখন প্রাথমিকভাবে এটা বিস্তার লাভ করতেছিল, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এপ্রিল মাস থেকে আইসোলেশন ইউনিট স্টার্ট করেন। তো সেখানে 12 জনের একটি সদস্য বা একটি টিম গঠন করা হয়, সেই টিমের আমি একজন সদস্য ছিলাম। তো আমি প্রায় 2 মাসের মতো আইসোলেশন ইউনিটে অত্যন্ত সতর্কতার সহিত আমি আমার দায়িত্ব, এখানে অনেক এক্সপিরিয়েন্স আসলেও বললে সারাদিনের মতো চলে যাবে এই 2 মাসের এক্সপিরিয়েন্স। কারণ প্রথম দিকে কিন্তু আমাদের এই বাংলাদেশে পিপি বলেন বা আদার ম্যানেজমেন্ট বলেন, সবার মাঝে একটা আতঙ্ক ছিল, একটু ভয় ছিল যে আসলে আমরা কি করব। পেশেন্ট দেখলেই পুলিশ যে গ্রাম থেকে নিয়ে আসতো, পেশেন্টের বাড়ি বা যারা আক্রান্ত হয়েছে তাদেরকে সবাই একটু অন্যরকম ভয় পাইতো। তো আমি নর্মালি কাজ করার পরে যখন আমি বুঝতে পারি যেহেতু সিমটম গুলো দেখে যে আমার কাশি হচ্ছে, গলা ব্যথা হচ্ছে, তখন আমার নিজ উদ্যোগে আমি টেস্ট করি। টেস্ট করার পর আমি পজিটিভ হই। পজিটিভ হওয়ার পর আমি হসপিটালে যথারীতি যাই। হসপিটালে যাওয়ার পরে আমি অ্যাডমিশন নিই। অ্যাডমিশন নিয়ে ডক্টরের পরামর্শক্রমে আমি আমার যেহেতু আমি মেইনটেইন করতে পারবো, যেহেতু কোয়ারেন্টাইন দরকার আছে, কিছু বিষয় আছে সেগুলোকে অত্যন্ত সতর্কতার সহিত মানতে হবে, এই ডক্টরের পরামর্শে আমি বাসায় চলে আসি। মজার বিষয় হলো আমি বাসায় ছিলাম একা, টোটালি আমি বাসায় একা, কিন্তু আমার মনের ভিতরে ওইরকম কোনো ভয় ছিল না। অত্যন্ত সাহসিকতা আমি দেখিয়েছি যে কিছু কিছু কাজগুলো আমি এমনি একা একা করেছি। গরম পানি করা, তারপরে ওই লবণ পানি, মধু খাওয়া, তারপরে স্বাভাবিক কিছু কিছু খাবার আমি নিজেই রান্না করেছি। আর গরম পানি দিয়ে গোসল করা, সকাল বিকাল গরম পানি বা ওই যে 1% বার্ডিন মাউথ ওয়াশ দিয়ে গার্গল করা, আর নামাজ টামাজ পড়া, আল্লাহর যেহেতু রমজান মাস ছিল আরো বেশি ইবাদত করা। আর সর্বোপরি মেডিকেল ম্যানেজমেন্ট ছিল এখানে আমার, যে ডক্টর আমাকে ইনজেক্টেবল দিয়েছিল, আমি সেখানে ইনজেক্টেবল নেইনি। আমি ট্যাবলেট এজিথ্রোমাইসিন নিয়েছিলাম, ট্যাবলেট রিকুনিল নিয়েছি, তারপর ট্যাবলেট স্ক্যাবো নিয়েছিলাম 6 মিলিগ্রাম 2টা স্টেট, আর ট্যাবলেট সিবিট খেয়েছি, ট্যাবলেট ডি রাইস 40,000 ইউনিট, 5টা ট্যাবলেট প্রতি সপ্তাহে একটা করে, জিঙ্ক ট্যাবলেট খেয়েছি, আর প্রচুর পরিমাণে আমিষ, প্রোটিন, ভেজিটেবলস এগুলো আমি নিয়েছি। আর নর্মালি যে সাপোর্টটা দরকার এই মুহূর্তে, যে ওনার তো করোনা পজিটিভ হয়েছে, এটা নর্মালি পজিটিভ হওয়ার পরে এটাকে আসলে মানে আমাকে নিয়ে একটা টোটাল ভাইরাল হয়ে যায়, যে আসলে আমার পোস্ট করা লাগে না যে আমার করোনা পজিটিভ। আমার ফ্রেন্ড যারা আমার সাথে ডিউটি করতো তারাই অলরেডি এটা ভাইরাল করার পরে আমি আসলেও শুধু এই নার্সিং কিছু সংগঠনের সাথেই না, এমনি আমার এলাকায় আহসান হাবিব ভাইকে আমি আমার এলাকায় নিয়ে গিয়েছি। আমি কয়েকটা সামাজিক সংগঠনের সাথে জড়িত, তারাও আমাকে এই বিষয়টা মানে বারবারই করতেছে যে আমি পজিটিভ। তো আমি যে সামাজিক ভাবে, পারিবারিক ভাবে এবং আমার যে প্রফেশনাল কলিগ বা বিজনেস পার্টনার, এদের কাছ থেকে যে সাপোর্ট, এই সাপোর্টেই আমাকে 80% সুস্থ করে দিয়েছে। কারণ না হলে আমি একা ছিলাম বাসায়, আমি একা এত সাহস নিয়ে, আমি মনোবল নিয়ে আমি এই কাজগুলো করেছি। আমার কিন্তু শ্বাসকষ্ট ছিল না, গলা ব্যথা ছিল, আমি এইম নিছি যে আমি হাবিব ভাইয়ের সাথে কন্টিনিউ যোগাযোগ করছি, সুজন ভাইয়ের সাথে যোগাযোগ করছি, ভাই আমার এরকম লাগতেছে, হাবিব ভাই আমাকে কন্টিনিউয়াস পরামর্শ দিছে, টেনশন করিস না, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তো আমার সিনিয়র নার্সের লিডার, বিশেষ করে ঢাকা মেডিকেল তো আমাকে প্রচুর হেল্প করছে। আর আমি আসলে নাম বলে শেষ করা যাবে না, সারা বাংলাদেশে যে আসলেও আমার মানে তারা সবাই সাপোর্ট দিছে। এই যে সাপোর্ট, আমি লতিফ, আমাকে তারা এই সাপোর্টটা দিচ্ছে, তারা তাদের ছোট ভাই, তাদের বন্ধু, তাদের বড় ভাই, কলিগ হিসেবে। কিন্তু এই সাপোর্টটা যদি আমরা সব ধরনের মানুষদেরকে দিতে পারি, আমি মনে করি এই যে ভয়ের কারণে যে মৃত্যু হারটা, আমি মনে করি অনেকটাই কমে যাবে। আর এই বিষয়ে খাবার দাবার স্বাভাবিক নরমালি খাবার দাবার খেতে হবে, আর ফিজিক্যাল এক্সারসাইজও কিছু করতে হবে। আপনার কাছে আমি একটা সংক্ষিপ্ত যে আব্দুল লতিফ, আপনার কাছে জানতে চাইবো, আপনি যখন আক্রান্ত হয়েছেন, প্রথম খবরটা শুনতে পেয়েছেন, তখন আপনি মানসিকভাবে খবরটা কিভাবে নিয়েছেন যে আমি আক্রান্ত হয়ে গেছি? মজার বিষয় হলো কি, আমি তো 2 তারিখ থেকে মানে সিমটম থেকে বুঝতে পারতেছি, আমি অলরেডি 4-5 জনকে বলে ফেলছি আমি যদি টেস্ট করি আমার পজিটিভ আসবে। তো 2, 3, 4, 5 4 দিন আমি আমার সিমটম নিয়ে আমি সবার সাথে একটু দূরত্ব বজায় রেখে আমি 4 দিন ডিউটি করছি। 5ম দিনে যখন আমি টেস্ট করি,
তো আমি রাতে বলছি যে কালকে তো আমার রিপোর্ট আসবে 12টায়, ইনশাআল্লাহ দেখবেন আমার পজিটিভ আসবে। সো আমি আমি জানি যে আমার পরে আমি অফিস থেকে ফোন দেয় আমি বাসায় যে আপনার রিপোর্ট পজিটিভ, আপনি হাসপাতাল আসেন। তো আমি আমার বাসায় পিপি ছিল, পিপি পরে প্রোটেকশন নিয়ে আমি হসপিটাল যাই। তো আমি বিষয় নিয়ে একটু মনোবল না বা ঘাবড়ানোর কোনো বিষয় না, এটাকে আমি একদম নর্মাল বিষয় নিয়েছি। এটা নিয়ে আমি কোনো হেজিটেটেড ছিলাম না। ধন্যবাদ জনাব আব্দুল লতিফ, আপনার কাছে আমরা আবার আসব। আপনাকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই যে আপনি সাহসিকতার সাথে করোনা পেশেন্টটাকে নিজে যে আক্রান্ত হয়েছেন সেই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন এবং এটাকে নিজে নিজে হ্যান্ডেলিং করতে পেরেছেন। ধন্যবাদ। জনাব লাইলাতুল ফেরদৌস, আপনার কাছে আমি আবারও আসছি। শুনতে পাচ্ছেন আমাকে? জি। আমরা সময় বেশি দিতে পারবো না, আমরা সংক্ষেপে হয়তো আলোচনা করব। আপনি বলেছিলেন পেলিয়েটিভ কেয়ারের মূল কনসেপ্ট একজন পেশেন্টের শেষ স্টেজে টার্মিনাল ফেজে তার ভোগান্তি কমানোর জন্যই মেইন একটা থিম। তো এই ক্ষেত্রে যখন একজন মানুষ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উপনীত হয়, অর্থাৎ টাইম অফ টার্মিনাল ফেজ অফ ডিজিজ ইন এ পেশেন্ট, একজন পেলিয়েটিভ কেয়ার নার্স হিসেবে তার জীবনকে মিনিংফুল অথবা অর্থবহ করার জন্য আপনারা চেষ্টা করে থাকেন সবসময়। এখন একজন পেলিয়েটিভ কেয়ার নার্স হিসেবে আপনি কোভিড-19 আক্রান্ত একজন পেশেন্টের শেষ সময়ে তার জন্য আপনাদের ভূমিকা কি, বা তাদের জন্য আপনারা কিভাবে হেল্প করতে পারেন তাদেরকে রিকভারি করার জন্য? As a palliative care আম, nurse, what are the responsibility in the terminal stage of a COVID-19 patient? Please explain. আহ, প্রথমত হচ্ছে যে আপনি এখানে আমাকে একদম নির্দিষ্ট করে দিয়েছেন যে শেষ সময়ে প্যালিয়েটিভ কেয়ার কিন্তু আমরা যারা কিনা মাইল্ড কিংবা মডারেট ফেজে আছে তাদেরকেও দিতে পারি। কিন্তু আপনি বলেছেন টার্মিনাল ফেজে। তো টার্মিনাল ফেজে যেটা, যে পেশেন্ট আসলে কি চাচ্ছে সেটা আইডেন্টিফাই করা, তার এংজাইটি কোন বিষয়গুলো নিয়ে, উনি ডিস্ট্রেসে আছে কোন বিষয়গুলো নিয়ে। কিছুদিন আগে আপনারা জানেন যে একজন চিকিৎসক মারা গেলেন। ওনার শেষ ইচ্ছা ছিল যে আমার যেন পেনলেস ডেথ হয়, এবং কি আহ উনি ওনার ছাত্রের হাত ধরে বলছিলেন যে তুমি আমার পাশে থাকো, সাথে থাকো। তো এটাই আসলে প্যালিয়েটিভ কেয়ার। আপনি একজন শেষ মুহূর্ত পর্যন্ত একজন মানুষের সাথে আছেন, তাকে আশ্বস্ত করছেন নার্স হিসেবে কিংবা ডাক্তার হিসেবে, একজন হেলথ কেয়ার প্রফেশনাল হিসেবে, যে আমি আপনার পাশে আছি এবং কি আপনার কষ্ট আমি যেটুকু পারি কমিয়ে দিব। আমি এখানে কোনো ফলস হোপ দিতে পারবো না ওনাকে, যে ওনাকে আমি বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারবো, যেহেতু টার্মিনাল ফেজ এটা। আমি ওনাকে বলতে পারছি না যে আমি আপনাকে এখান থেকে, আমি আপনাকে, আপনি ভালো হয়ে যাবেন। কোনো ফলস হোপ এখানে দেওয়া যাবে না। এবং কি আপনি এখানে ওনার যদি কোনো ইচ্ছা থেকে থাকে আপনি ওনার কাছ থেকে শুনতে পারেন। অনেকে কিন্তু বলে যায় যে আমার অনেকে বুঝে যায় আসলে, যারা টার্মিনাল ফেজে চলে আসে তারা কিন্তু বুঝতে পারে যে আমি হয়তো আর বাঁচবো না। তখন সেই সময় আপনি অনেক সময় জিজ্ঞেস করতে পারেন যে আপনি সবচেয়ে দুশ্চিন্তার বিষয় কোনগুলো, কিংবা আপনি কি চান এই সময়ে, আপনার ইচ্ছাটা কি। অনেকে বলে যায় যে আমরা যেহেতু ক্যান্সার পেশেন্ট নিয়ে ডিল করি, অনেকে বলে যে আমার কবরটা ওই জায়গায় দেওয়ার জন্য, কিংবা আমার শেষ ইচ্ছা আমার মেয়ের বিয়েটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কিংবা আমার একটা উইল করার বাকি আছে, এই জাতীয় কিছু জিনিস। এগুলো কিন্তু আসলে আমরা নার্স যেহেতু একদম রোগীর সামনে থাকি, আমরা কিন্তু এই জিনিসগুলো বের করে নিয়ে আসতে পারি খুব দ্রুত। এবং কি যে জিনিসটা দরকার, যে ইমপ্যাথি, আমরা যদি রোগীর সঙ্গে একটা র্যাপোর্ট বিল্ডিং করে নিতে পারি তাহলে কিন্তু রোগীরা আমাদেরকে সবচেয়ে ট্রাস্ট করবে এবং কি আমাদের কাছে এই জিনিসগুলো বলবে। তো এইটাই আমি যেটা বলতে চাই, যে পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ মৃত্যুর আগ পর্যন্ত উনি একজন মানুষ, এবং উনাকে ওই ডিগনিটি দেওয়া, যাতে উনি মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত ভালো রাখাটাই হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার, এবং কি আমাদের প্রচেষ্টা এটাই। এবং প্রত্যেকটা নার্স প্যালিয়েটিভ কেয়ারের নার্স বলে না, আমি মনে করি আমাদের হেলথ সেক্টরে যারা আছেন সবাই যাতে আমরা এই বিশ্বাসে যদি বিশ্বাসী হই, এবং কি আমরা আমাদের পেশেন্টকে এই জিনিসটা এনশিওর করি, কোয়ালিটি অফ লাইফটা এনশিওর করতে পারি, আমার মনে হয় এটা খুব প্রয়োজনীয়। ধন্যবাদ জনাব লাইলাতুল ফেরদৌস আপনার চমৎকার আলোকপাতের জন্য। আমরা আশা করব এই যে আপনি যে আলোচনা শুনেছেন বা আলোচনা করেছেন, আমাদের অন্যান্য যে নার্সগণ আছেন তারাও চেষ্টা করবেন এই জিনিসগুলো, ইনস্ট্রাকশনগুলো ফলো করার জন্য, তাদের যারা যখন কোভিড-19 পেশেন্টের সেবায় নিয়োজিত থাকে। জনাব লাইলাতুল ফেরদৌস, আপনি আমাদের সাথে কানেক্টেড থাকুন, যদি দর্শক কোনো ধরনের প্রশ্ন করে আমরা আপনার সাথে আবার যুক্ত হব। দর্শক, যে আমাদের সেবা যে মহৎ পেশা, সেই সেবায় অনেক সময় জড়িত হতে হয়ে আমরা আমাদের অনেক জীবনে মূল্যবান সময়টুকু
উপভোগ করতে পারি না, অনেক সময় ঈদের আনন্দ উপভোগ করতে পারি না। এমন একটি আলোচনা এখন আমরা শুনবো। জনাব সাইফুর রহমান। হ্যাঁ, সাইফুর রহমান শুনতে হ্যাঁ, শুনতে পাচ্ছেন? পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, জি। আমরা, হ্যাঁ, যতদূর জানি গত 25/5/2020 ঈদের দিনে আপনার করোনা ডেডিকেটেড হসপিটাল মুগদা মেডিকেল কলেজ হসপিটালে নাইট ডিউটি ছিল সম্ভবত। তো আপনি সেদিন বাসা হতে পরিবার পরিজন ছেড়ে আত্মীয় স্বজন পিতামাতা স্ত্রী সন্তান সন্ততি রেখে মুহূর্তে অবস্থান শুরু করেন। এখন আপনি আজকে কোয়ারেন্টাইন সময় পার করতেছেন। এই ক্ষেত্রে আপনার সন্তানকে ফ্যামিলিকে রেখে আপনি চলে আসছেন মানুষের দেশের সেবা করার। আপনি কি মেনটেন করলেন? এটা একটা তারা তো বুঝায় না, আপনি একটু এক্সপ্লেইন করেন প্লিজ। আচ্ছা, ঈদের দিনে ডিউটির জন্য চলে আসা এটা আসলেই আমাদের সকল ধরনের কর্মজীবী মুসলমান কর্মজীবীর জন্য বাংলাদেশের পার্সপেক্টিভে এটা একেবারেই নতুন এবং অন্যরকম একটি অভিজ্ঞতা। সাধারণত ঈদের সময়টাতে আমরা ছুটি কাটাই। তারপরেও আমি বলবো যে আমার জন্য ব্যাপারটা আহ, বেশ কয়েকটা দিক থেকে একটু সহজ হয়ে আসছে। যদিও ব্যাপারটা আসলেই বেশ কষ্টের, তারপরেও সহজ হয়ে এসেছে। তার কারণ হচ্ছে আমার স্ত্রী, তিনি নিজেও একজন নার্স। তো তিনি নার্স হওয়ায় বর্তমান পরিস্থিতি এবং সামগ্রিক অবস্থা বিবেচনায় তিনি কিন্তু আমাকে সব সময় মানে সামগ্রিকভাবে সহযোগিতা করে চলছেন। সেটা মানসিক সাপোর্ট, এবং আমি ফ্যামিলি রেখে আসছি, সেখানে ফ্যামিলি টেক কেয়ারের যে একটা ব্যাপার আছে, সেই জিনিসটাও সে সম্পূর্ণরূপে দায়িত্ব পালন করছেন, যাতে আমি কিন্তু অনেকখানি মানসিকভাবে চাপমুক্ত হতে পেরেছি। তো সেই ক্ষেত্রে ওই সময়েও তিনি আমাকে আসলে যথেষ্ট মানসিক সাপোর্ট দিয়েছেন। আমি বলবো আমার বাবা, তিনি একজন মুক্তিযোদ্ধা। তো এই ধরনের সিচুয়েশনে তিনিও খুবই সাহস যোগাচ্ছেন আমাকে, এবং তার কাছ থেকে আমি যথেষ্ট সাহস পাই এই পরিস্থিতিতে কাজ করার জন্য। এবং আমার মা, ছোট বোন, আমার ভাই, আহ, তারাও বলবো যে তারা আসলে এমন জাতিরই উত্তরসূরি যে জাতি একটা সময় 71-এ তাদের আত্মীয় স্বজনদের সন্তান, ভাই, আহ এদেরকে উৎসাহ দিয়ে যুদ্ধের জন্য পাঠিয়ে দিয়েছে। তো তাদের কাছ থেকে আমি আসলে সামগ্রিক মেন্টাল সাপোর্ট পেয়েছি, যেটা আমাকে ওই দিন তাদের সবাইকে বাড়িতে রেখে বের হয়ে আসতে আমাকে অনেকখানি শক্তি জুগিয়েছে। এছাড়া যদি আমি আমার সন্তানের ব্যাপারে বলতে চাই, তাহলে আমি তাদের ভাষাতেই বলবো। তারা মনে করে যে করোনা যদি মারা যায়, সেক্ষেত্রে তখন থেকে তারা স্কুলে যেতে শুরু করতে পারবে, তারা বাইরে খেলতে যেতে শুরু করতে পারবে। তো অতএব বাবা যেহেতু করোনার সাথে ফাইট করতে যাচ্ছে, তারা কিন্তু উৎসাহের সাথে আমাকে একসেপ্ট করছে যে বাবা লং টাইমের জন্য বের হয়ে যাচ্ছে। তাদের ভেতরেও সেই মানে এটা ছিল না যে না, বাবা করোনা মারতে যাচ্ছে, অতএব আমরা তাকে সাপোর্ট দিয়ে পাঠিয়ে দিতে পারি। এই এই ব্যাপারগুলো আমাকে সেদিন আসলে অনেকখানি সাপোর্ট দিয়েছে। এর পাশাপাশি আমি বলবো আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারাও সকলেই আমাকে বিভিন্নভাবে ফোনে যোগাযোগ করে মেন্টাল সাপোর্ট দিয়েছে, যার কারণে আমি বের হয়ে আসতে পেরেছি। ওই সময়টা পরিবার রেখে বের হয়ে আসার মতো শক্তি সঞ্চয় করতে পেরেছি। আর ঈদের দিনে ডিউটির ব্যাপারটা যখন আমি বলবো, বিং এ নার্স, আমি এটা বিশ্বাস করি যে যেই প্রফেশনালরাই একটা ডিউটি ড্রেস পরে ডিউটি করে, তাদের একটা ফিক্স ড্রেস আছে ডিউটির জন্য, তারা সেই ড্রেসটা যখন গায়ে চড়ান, তখন আসলে তারা পৃথিবীর অন্য সব কিছু থেকে সেপারেটেড হয়ে যান। তখন তার রেসপন্সিবিলিটিটা তার কাছে সবচেয়ে বড় একটা ব্যাপার হিসাবে চলে আসে। এবং আমি ব্যক্তিগতভাবে ইভেন ঈদের দিনেও, আমার মনে হয় কথাটা শুনতে সবার কেমন লাগবে তা জানি না, কিন্তু আমি যখন ড্রেসড আপ হয়েছি, আমি যখন আমার কমপ্লিট পিপি পরে ডিউটির জন্য ড্রেস আপ হয়েছি, সেই সময় যে আজকে ঈদের দিন এবং আমি আমার পরিবার ফেলে রেখে এসেছি, সেই ব্যাপারটা আমার মাথা থেকে অনেকখানি চলে গেছে। তখন আমি আমার পেশেন্টের কেয়ারের জন্য নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করতে পেরেছি, এবং
রাতে সেই সময় তাদের যাদের রাতের মেডিকেশনের ব্যাপার ছিল তাদের সাথে দেখা করা, তাদের সাথে কথা বলে তাদের মেডিসিন গুলা বুঝিয়ে দেয়া এবং তাদের খোঁজ খবর করা, এবং তারপরে প্রয়োজন অনুযায়ী সারা রাতে আমার যা যা কাজ ছিল সেটা করতে করতেই আসলে সময় জনাব কেটে সাইফুর গেছে। রহমান, তো আমি যদি একটু আমি add ওই করি, সময়টা আসলে আর ফিল আপনার সাথে করতে একটু add পারিনি। করি। হ্যাঁ, আমি জানা মতে হুম, আপনি যে sure. কোভিড এডেড হসপিটাল মুগদা মেডিকেল কলেজের প্রথম পর্বে মেল সার্জারি ওয়ার্ডে, দ্বিতীয় পর্বে আপনি কেবিন ব্লকে ডিউটি করেছেন। তো আমরা জানি নার্সিং কেয়ার হচ্ছে একটা হসপিটালের যে সার্ভিসের ক্ষেত্রে মূল চালিকা শক্তি পালন করে। আপনি কোভিড-19 আক্রান্ত পেশেন্টের ক্ষেত্রে কি ধরনের নার্সিং কেয়ার প্রোভাইড করেছেন একটু সংক্ষেপে বলবেন প্লিজ। হ্যাঁ, হ্যাঁ, sure. আমি যে জিনিসটা নার্সের রোলের জন্য যেই জিনিসগুলো আমি আসলে বলতে চাচ্ছিলাম, তার কারণ হচ্ছে আমার যে আমরা অলমোস্ট 88 বেড ক্যাপাসিটি, সেখানে 84 থেকে 86 পেশেন্ট থাকতো ওই উইকে আমি যখন ডিউটিতে ছিলাম। তো তার ভেতরে 2 থেকে 3 জন, সর্বোচ্চ 4 জন যাদের রেসপিরেটরি ডিস্ট্রেস ছিল, তাদের অক্সিজেন ইনহেলেশনের সাপোর্টটা প্রয়োজন হতে তাদেরকে মাঝে মধ্যে গিয়ে গিয়ে আমাদের অবজারভেশনে রাখতে হতো কিনা, তাদের মেডিকেশন গুলো টাইমলি নিচ্ছে কিনা তারা, সেই জিনিসটা এনশিওর করা, নতুন কোনো কমপ্লেইন্স ডেভেলপ করছে কিনা সেই জিনিসগুলো আমাদেরকে জেনে রাখা। তার কারণ হচ্ছে ডিউরিং রাউন্ড আমাদেরকে ক্লায়েন্টের দ্রুত শেষ হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি যদি পেশেন্টের কমপ্লেন্স গুলো আগে থেকে জানতে পারি, জেনে রাখি, তখন আমি রাউন্ডের সময় খুব দ্রুত ডক্টরকে ব্যাপারগুলো ইনফর্ম করতে পারি যে এই পেশেন্টের এই সমস্যা আছে, ওনার এই জিনিসটা প্রয়োজন। এই যে ক্লায়েন্ট অ্যাডভোকেসি, এই জিনিসগুলাই আসলে ওই ক্ষেত্রে ওয়ার্ড এবং কেবিন সাইডে খুব বেশি প্রয়োজন পড়ে। আর এর পাশাপাশি যারা রেসপিরেটরি ডিস্ট্রেসে ভুগতো তাদের জন্য আমরা কন্টিনিউয়াস মাঝে মধ্যে গিয়ে গিয়ে পালস অক্সিমিটারে তার অক্সিজেন স্যাচুরেশনটা চেক করা, তার অক্সিজেন মেনটেন করা, সেটা কমানোর প্রয়োজন বা বাড়ানোর প্রয়োজন। কোনো কোনো ক্ষেত্রে তাদের যদি নর্মাল যে মাস্ক আমরা ইউজ করি ইউজুয়ালি, সেটাই যদি কভার না করে, আমাদেরকে কখনো কখনো নন রিব্রিদার মাস্ক যেগুলা, সেই মাস্কগুলাতে চেঞ্জ করে হাই ফ্লো অক্সিজেনের ব্যবস্থা করা। তো এই জিনিসগুলা মেইনলি কেবিন এবং ওয়ার্ডের সাইডে তুলনামূলকভাবে স্টেবল পেশেন্ট নিয়ে ডিল করায় আমাদেরকে এই দিকগুলাতে খেয়াল রাখলে পরেই পেশেন্টদের জন্য তাদের প্রয়োজনীয় যে চাহিদাগুলা সেগুলো আমরা পূরণ করতে পেরেছি। তবে আমি এর সাথে যোগ করতে চাইবো অবশ্যই, আজকে যেহেতু আইসিইউতে যে নার্স যারা কাজ করেন স্পেশাল সিভিয়ার কন্ডিশন নিয়ে যে পেশেন্টদের, অবশ্যই তাদেরকে একজন পেশেন্টের পেছনে অনেক বেশি শ্রম দিতে হয় এবং টোটাল রেসপন্সিবিলিটি সহ, যেহেতু এই ক্ষেত্রে অনেক পেশেন্টই তাদের ইটা পায় না, অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং নিজেরা করতে সক্ষম হচ্ছে না, তাদের ক্ষেত্রে অনেক বেশি সাপোর্টের প্রয়োজন পড়ে এবং তারা অনেক বেশি আমাদের থেকে এফোর্ট দিচ্ছেন রোগীদের পেছনে। ধন্যবাদ সাইফুর রহমান সজীব, আপনার কাছে হয়তো পরবর্তী প্রশ্ন নিয়ে আসবো, আপনি আমাদের সাথে কানেক্টেড থাকুন। জনাব আহসান হাবিব, শুনতে পাচ্ছেন? জি জনাব আহসান হাবিব। আমরা জানি যারা কোভিড-19 আক্রান্ত হয়ে হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য আসেন, অনেকে হসপিটালে ভর্তি হন, অনেকে বাড়িতে থেকে চিকিৎসা নেন। যারা ভর্তি হন তাদের মধ্যে অনেকে আবার কোমরবিডিটি ডেভেলপ করে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, সিওপিডি, ক্যান্সার, অনেকে এরকম ডিজিজ ডেভেলপ করে থাকে। অনেক সময় তাদেরকে আইসিইউ সাপোর্টে বা ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া একান্ত প্রয়োজন হয়। সেই সকল ক্ষেত্রে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রোগীদের ট্রান্সফার করতে হয়। আমাদের হাসান হাবিব সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছেন, আমরা ওনাকে আবার কানেক্ট করে নিব। জি হাসান হাবিব, শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। আমার মনে হয় কানেকশন একটু প্রবলেম হয়েছিল। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আবার যুক্ত হওয়ার জন্য। আমি আপনার কাছে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসবো। আমরা প্রায় সময় শেষ প্রান্তে চলে এসেছি। আমরা জানতে চাইতেছি আপনাদের কাছে
যে যে সকল পেশেন্ট হসপিটালে ভর্তি হয় কোভিড-19 আক্রান্ত হয়ে, তাদের মধ্যে অনেকে কোমরবিডিটি ডেভেলপ করে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, সিওপিডি, ক্যান্সার থাকে। এদের ক্ষেত্রে রেসপিরেটরি ডিস্ট্রেসটা বেশি হয়, তখন অনেক ক্ষেত্রে লাইফ সাপোর্টের জন্য আইসিইউতে নেওয়া হয়। তো একজন ক্রিটিক্যাল কেয়ার নার্স হিসেবে আইসিইউতে কাজ করতে গেলে তাদের কি কি বিষয়গুলো অবশ্যই জানতে হবে, এবং তারা ওই পেশেন্টগুলোকে কিভাবে ডিল করবে, এবং তাদের জন্য কি কোনো ধরনের স্পেশালাইজড ট্রেনিং প্রয়োজন আছে কিনা, প্লিজ একটু বিস্তারিত সংক্ষেপে আলোচনা করবেন। ধন্যবাদ। ক্রিটিক্যাল কেয়ার এরিয়ার জন্য আসলে যে নার্সদের প্রয়োজন, তাদের হাতে ক্রিটিক্যাল কেয়ার নার্সই হওয়া উচিত। আমাদের দেশেও যদি ক্রিটিক্যাল কেয়ার নার্সিং এর কোনো স্পেশালিটি কোর্স এখন পর্যন্ত ওইভাবে চালু নাই, তো সেটা যেটা আপনি বলছেন যে আসলে তাদের কি কি জানা প্রয়োজন। ক্রিটিক্যাল কেয়ার নার্সের জেনারেল নার্সিং পুরোটাই জানতে হবে এবং ক্রিটিক্যাল কেয়ার নার্সিংটাও তাকে জানতে হবে। এখন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং একটা কম্প্রিহেন্সিভ বিষয়, এটা নিয়ে বিশদভাবে আলোচনা করা যাবে না। যেহেতু আমরা কোভিড পেশেন্ট নিয়ে আলোচনা করতেছি, তো কোভিড পেশেন্টের ক্ষেত্রে আপনি যে সিম্পটোমেটিক যে প্রবলেমগুলোর কথা বলছেন, যে আসলে কোমরবিডিটি যদি থাকে, তো কোমরবিডিটি আসলে যে কোনো একটা অর্গান রিলেটেড বা মাল্টিপল অর্গান রিলেটেড কজ থাকতে পারে। কিন্তু আসলে আমরা যদি ক্রাইটেরিয়ায় দেখি যে কোন পেশেন্ট গুলো আসলে ক্রিটিক্যাল কেয়ার এরিয়াতে যাচ্ছে, তো সেই দিক থেকে যদি আমি বিবেচনা করি যে কোভিড-19 এর যে 4টা ভাগ করা হয়েছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার এবং ক্রিটিক্যাল। এই মাইল্ড মডারেটের পেশেন্ট গুলো, মাইল্ড পেশেন্ট বাড়িতে থাকবে, মডারেটের পেশেন্ট সে বাড়িতে থাকতেও পারে, মেডিসিন নিতে পারে, বা সে হসপিটালাইজ হলেও জেনারেল ওয়ার্ডে থাকবে। কিন্তু সিভিয়ার পেশেন্ট যেগুলা, তারা সাধারণত হাই ডিপেন্ডেন্সি ইউনিট অর্থাৎ এইচডিইউ যেটা আমরা বলি, এইসব এরিয়াতে ট্রিটমেন্ট নিয়ে থাকে, এবং ক্রিটিক্যাল পেশেন্ট গুলো অবশ্যই আইসিইউতে যাবে। ক্রিটিক্যাল যে সিচুয়েশন গুলো ডেভেলপ করে, তার মধ্যে আপনি যেগুলা বলছেন যে কোমরবিডিটিস গুলো ভেরি ইম্পর্টেন্ট। এই কোমরবিডিটিস গুলো যদি আমি দেখতে চাই, যে কিডনি প্রবলেম থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারতে, অর্থাৎ কোনো কারণে তার ইমিউনো কম্প্রোমাইজড আছে, অর্থাৎ কোনো কারণে তার শরীরের ইমিউনিটি কমে গেছে, বা সহজেই যে কোনো রোগ তাকে আক্রান্ত হতে পারে, রোগে সে আক্রান্ত হতে পারে। এখন যদি আমি বলি যে এই সিভিয়ার যে কেসগুলা, এদেরকে বলা হয় আসলে এদের মধ্যে যেটা থাকে যে সিভিয়ার নিউমোনিয়া বা সেপসিস ডেভেলপ করে, যেটা আমরা বলি। আর ক্রিটিক্যাল যে পেশেন্ট গুলাকে বলা হচ্ছে, সেগুলোর মধ্যে এআরডিএস বা সেপটিক শক ডেভেলপ করে যাদের মধ্যে, তাদেরকে আমরা ক্রিটিক্যাল ক্রাইটেরিয়া ফেলছি। এখন একজন নার্স হিসেবে এই যে সেপটিক শকের যে ম্যানেজমেন্ট অর্থাৎ নার্সিং ম্যানেজমেন্ট, সেটা তাকে পুরোটাই জানতে হবে, এবং অ্যাকুইট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমের যে ম্যানেজমেন্ট, সেটাও একজন নার্সকে পুরোটাই জানতে হবে। একজন আইসিইউর ভিতরে যে ইকুইপমেন্ট গুলা থাকে, সেইগুলা অপারেট করার জন্য তার প্রয়োজনীয় পূর্ণ জ্ঞান থাকতে হবে, এবং তার জন্য অবশ্যই তাকে ট্রেইনড আপ হতে হবে। একজন নার্সকে আমি যদি বলি যে আজকে তোমাকে এখানে পাঠাইলাম, তুমি এই কাজগুলা করবা, এখানে মেশিন আছে, এখানে নেবুলাইজার আছে, এখানে সিপাপ মেশিন আছে, হ্যাঁ, এখানে ভেন্টিলেটর মেশিন আছে, ভেন্টিলেশনের জন্য এই সাপ্লাই দেওয়া আছে, এগুলো তুমি মেনটেন করবা, দিস ইজ টোটালি ইম্পসিবল টু মি, টোটালি ইম্পসিবল, বিকজ ক্রিটিক্যাল কেয়ার একটা ক্রিটিক্যাল কেয়ার, এখানে আপনার ড্রাগ ক্যালকুলেশন জানতে হবে, যেটা আপনাকে মুখস্থ রাখতে হবে। আপনি দেখে দেখে ক্যালকুলেট করতে পারবেন না, কোন ড্রাগগুলা কোন কারণে ইউজ হচ্ছে সেটা আপনাকে জানতে হবে। আপনি একটা পেশেন্টকে মনিটরিং করতে হবে 24 আওয়ার্স, 24/7। আপনি যখন মনিটরিং করবেন, ওই মনিটরের মাধ্যমে আপনার কোন অ্যালার্মটা কোন সিগন্যাল দিচ্ছে এবং কোন জিনিসটা কত পর্যন্ত আপনাকে মেনটেন করতে হবে, এটা আপনাকে জানতে হবে। কারণ আপনি যদি নোটিস না করেন, একজন চিকিৎসক কোনোভাবেই ওই পেশেন্টের ম্যানেজমেন্ট প্রপারলি করা সম্ভব না। একটা পেশেন্টের ফ্লুইড ম্যানেজমেন্ট করতে হবে, সেই ফ্লুইড সে কতটুকু পাবে। যখন একটা ক্রিটিক্যাল পেশেন্ট যার মাল্টিপল অর্গান ইনভলভ হয়ে যায় একটা ইনফেকশনের কারণে, তখন তাকে কিন্তু অনেক বেশি মানে টাইম মেনটেন করতে হয়, ড্রাগ মেনটেন করতে হয়, ডোজ মেনটেন করতে হয়। এই জিনিসগুলা আমরা তখন কি ইউজ করি? আমরা সাধারণত ইনফিউশনের ক্ষেত্রে ইনফিউশন পাম্প ইউজ করি, আমরা স্যালাইন ইনজেকশন পাম্প ইউজ করি, হ্যাঁ, ইনজেকশনের ক্ষেত্রে, হ্যাঁ, এই যে পাম্পগুলো ইউজ করি, এটা কারণ কি, যে আমার 1 ঘন্টার মধ্যে যদি আমি 10 ml দিতে চাই, সেটা কিন্তু আমি আমার হাতের মাধ্যমে দিতে পারবো না। তখন আমি কিন্তু আমাকে ইনফিউশন পাম্প বা সিরিঞ্জ পাম্প ইউজ করতে হবে। এই সিরিঞ্জ পাম্প যখন ইউজ করতে হবে, এটা কিন্তু পারফেক্টলি আমাকে জানতে হবে, হ্যাঁ, এবং এটা কখন ঠিকভাবে যাচ্ছে কিনা, এই যে চ্যানেল ওপেনিং এর ব্যাপারটা, একটা ক্রিটিক্যাল পেশেন্টের ক্যানুলেশনের ব্যাপারটা, সেটাকে আমাকে পারফেক্টলি আইডেন্টিফাই করতে হবে। এখন যদি আমি বলি যে একটা ম্যানেজমেন্টের জায়গাটায়, ম্যানেজমেন্টটা আসলে ক্রিটিক্যাল কেয়ারের 80% ম্যানেজমেন্ট হয় নার্সদের দ্বারা, 20% ম্যানেজমেন্ট হয় চিকিৎসকদের দ্বারা। কারণ একজন নার্স, তাকে জানতে হবে যে আমার একটা ক্রিটিক্যাল কেয়ার পেশেন্টের টার্গেট অক্সিজেন স্যাচুরেশন লেভেল কত,
অর্থাৎ সেই জায়গাটায় যদি আমি বলি যে একজন ক্রিটিক্যাল কেয়ার পেশেন্টের যে কোভিড পেশেন্ট গুলা যারা আইসোলেশন ওয়ার্ডে যাবে, মানে আইসিইউতে যাবে, তাদের একটা টার্গেট অক্সিজেন লেভেল থাকে, যেটা আমরা বলি যে আমরা যদি অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্টের ক্ষেত্রে যাই, তাহলে এটা বলা হয় যে অন এন ইকুয়াল অর মোর দেন 94% অক্সিজেন স্যাচুরেশন, অর্থাৎ পেরিফেরাল অক্সিজেন স্যাচুরেশন মেনটেন করতে হবে। এখন সেটা আপনার যদি ন্যাচারালি মেনটেন হয়, তাহলে আপনার অক্সিজেন সাপোর্ট লাগবে না। যদি আপনার 93 বা তার নিচে নেমে যায় অক্সিজেন লেভেল, তখন কিন্তু আপনাকে অক্সিজেন সাপোর্ট দিতে হবে। যদি আপনি মনে করেন যে তার রেসপিরেটরি রেট আমার টার্গেট থাকতে হবে যে 30 এর মধ্যে আমাকে মেনটেন করতে হবে, নট মোর দেন 30, এই 30 এর উপরে চলে গেলে তখন কিন্তু আপনার তখন ইনকিউবেশনের একটা চান্স মানে সম্ভাবনা চলে আসে, তখন আপনাকে পেশেন্টকে ইনকিউবেট করতে হতে পারে। এটা একটা নন ইনকিউবেটেড পেশেন্টের ক্ষেত্রে আমি চিন্তা করলাম। আমি যখন মনিটরিং করব তার ইসিজিটা কেমন, এই জিনিসটা কিন্তু একজন নার্সকে পারফেক্টলি জানতে হবে। এখন ইসিজির কিছু বেসিক জিনিস জানতে হবে। এখন ইসিজি, একটা নর্মাল ইসিজি কোনটা, অর্থাৎ সাইনাস রিদম কোনটা, সেটা আমাকে জানতে হবে। একটা ক্রিটিক্যাল পেশেন্ট যখন এখানে ভিটি ডেভেলপ করলে আপনাকে জানতে হবে, অর্থাৎ ভেন্টিকুলার টেকিকার্ডিয়া, ভেন্টিকুলার ফিব্রিলেশন, হ্যাঁ, এগুলা এসবিটি কোনটা সেটা আপনাকে জানতে হবে। এবং এগুলার মানে সিস্টেমেটিক ম্যানেজমেন্ট কোনটা সেটা আপনাকে জানতে হবে, কারণ ড্রাগটা তো আপনার হাতে। ডাক্তার এসে অর্ডার করবে, তার আগে যদি আপনি ড্রাগটা প্রিপারেশন রেখে, লাইক ধরেন একটা পেশেন্ট হঠাৎ করে এসবিটি ডেভেলপ করছে, অর্থাৎ সুপ্রাভেন্টিকুলার টেকিকার্ডিয়া ডেভেলপ করছে, এখন আপনি ম্যানেজমেন্ট করবেন কি? ড্রাগটা আপনার হাতে থাকতে হবে, আপনাকে লাউডলি স্পিক করতে হবে, অর্থাৎ লাউডলি বলতে হবে যে ডক্টর এই পেশেন্টটা এসবিটি ডেভেলপ করতে। ইন দ্য মেন টাইম ডক্টরও আসবে, আপনার মেডিসিনটাও চলে আসবে, এবং সাপোর্টিভ স্টাফও লাগবে, অর্থাৎ আপনার যে আদার স্টাফ আছে তারাও কিন্তু আপনাকে সাপোর্ট করবে। একটা পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্টে চলে গেল, তার যে ইনিশিয়াল যে ট্রিটমেন্ট, অর্থাৎ আমরা কার্ডিয়াক অ্যারেস্টে পেশেন্টের ইনিশিয়াল ট্রিটমেন্ট হলো সিপিআর দেওয়া। এই সিপিআরটা কিন্তু আপনি স্টার্ট করবেন, ইন দ্য মিন টাইম আপনি যদি সিঙ্গেলও থাকেন, আপনাকে কিন্তু লাউডলি ভয়েস রেজ করতে হবে যে একটা পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্টে, সামওয়ান হেল্প মি, অর্থাৎ কেউ আপনাকে হেল্প করতে হবে। একজন হয়তো ডিফিব্রিলেটর মেশিন নিয়ে আসবে, একজন মেডিসিন নিয়ে আসবে, হ্যাঁ। অর্থাৎ এই যে জিনিসটা, এই যে প্রপার ম্যানেজমেন্টের জায়গাটায় নার্সের ভূমিকা অনেক বেশি, এবং এই জায়গাগুলো, এই জিনিসগুলা, অর্থাৎ মেডিসিন, ইকুইপমেন্ট, প্রপার জিনিস প্রপার জায়গায় থাকতে হবে, অর্থাৎ ইজিলি অ্যাক্সেসেবল হতে হবে। এটা যেন সহজেই সবাই অ্যাক্সেস করতে পারে এবং বুঝতে পারে যে কোথায় কোনটা আছে, সেটা যেন নিয়ে আসতে পারে। এটা একটা জিনিসগুলো। এখন বলি যে মনিটরিং এর বিষয়টা। ক্রিটিক্যাল পেশেন্টের হ্যামোডাইনামিক্যালি একটা প্যারামিটার থাকে, কিছু প্যারামিটার আছে, এই প্যারামিটার গুলোকে আপনার মনিটর করতে হবে। একটা ক্রিটিক্যাল পেশেন্ট যদি শকের কারণে সে মনে করেন ভেন্টিলেশনে আছে, তার যদি শক থাকে, তাহলে তার শক ম্যানেজমেন্ট সম্পর্কে যে জিনিসগুলো আপনাকে জানেন সেটা জানতে হবে। ফ্লুইড ম্যানেজমেন্ট পারফেক্টলি আপনার জানতে হবে। তারপর আপনার পেশেন্টের হার্ট রেট মেনটেন করার জন্য যে মেডিসিন গুলো, সেটা কমানো বাড়ানো, এটা কিন্তু সবসময় ডক্টর এসে অর্ডার করলে হবে না, ডক্টরের ভরসায় বসে থাকলে হবে না। আমরা জানি যে আমাদের নার্সের যেরকম ক্রাইসিস আছে, ডাক্তারদেরও সেরকম ক্রাইসিস আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারদের কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় রিস্ক করতে অনেক সময় লাগে, সেই জিনিসটা আমাদের মেনটেন করতে হবে। ব্লাড প্রেশার যখন আমি মেনটেন করব, ব্লাড প্রেশারের জন্য ক্রিটিক্যাল পেশেন্টের আমরা জানি যে নরইপিনেফ্রিন নামে একটা ড্রাগ আছে, অর্থাৎ নরএড্রিনালিন নামে যেটা পাওয়া যায়, সেই ড্রাগগুলা বা ডোপামিন বা ডবুটামিন, এই ড্রাগ তিনটা ইউজ করা হয়, এবং সেগুলোর ম্যাক্সিমাম মিনিমাম ডোজ জানতে হবে আমাকে। সেটা একটা ডক্টর যদি আপনাকে ম্যাক্সে অর্ডার করে, সেটাকে আপনি কিভাবে ক্যালকুলেট করে এমএল দিবে, এমএল করবেন পার আওয়ার, সেটাও আপনাকে জানতে হবে, এই জিনিসগুলা। তারপরে হলো কিডনি ফাংশনের ব্যাপারটা, যেটা বলছেন যে আপনি কিডনি পেশেন্ট হতে পারে, কিডনি ফাংশনের কিছু টেস্ট আছে, কিছু প্যারামিটার আছে, যেমন ফ্রিকুয়েন্টলি পেশেন্টের ক্রিয়েটিনিন করা লাগতে পারে, এই জিনিসগুলো কিন্তু আমাকে জানতে হবে যে এটা নর্মাল লেভেল কত। এখন মনে করলেন যে ক্রিটিক্যাল পেশেন্ট যারা ভেন্টিলেটরে থাকে, তাদের কিন্তু এবিজি করতে হবে, আর্টারিয়াল ব্লাড গ্যাসেস, এটা কিন্তু ফ্রিকুয়েন্টলি করা লাগতে পারে, বা একটা টাইম পর পর আপনাকে করা লাগতে পারে, সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এবং এবিজি রিড করার জন্য, ইন্টারপ্রিট করার যে নলেজটা, সেটা আপনার থাকতে হবে। অর্থাৎ কখন আমি বলবো এটা অ্যাসিডোসিস হয়ে গেছে, কখন আমি অ্যালকোলোসিস হয়ে গেছে সেটা বলবো, অথবা অ্যাসিডোসিস বা অ্যালকোলোসিস যেটা মেটাবলিক হতে পারে, হ্যাঁ, সেটাও আমাকে জানতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আর যে জিনিসগুলো আমি আগেই বলছি, যে আগের যে আমার কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেনটা আমি যে উত্তরগুলো দিয়েছিলাম, সেটা হলো যে একটা সিস্টেমেটিক উত্তর, এবং এখানে প্রশ্ন ছিল যে নার্সদের ভূমিকা কি। এই প্রকৃতপক্ষে একটা ওয়ার্ড ম্যানেজমেন্ট, একটা ডিপার্টমেন্ট ম্যানেজার মূল জায়গাটাই নার্স। এভরিথিং সাপ্লাই আসে নার্স ইনচার্জের কাছে, ডিস্ট্রিবিউশন ইউজ করা হয় নার্সদের হাত দিয়ে। এই জিনিসগুলো মেনটেন করলেই শুধুমাত্র আমি এবং আমার আশেপাশের স্বাস্থ্যকর্মীদেরকে সুরক্ষিত রাখতে পারবো। একটু জিনিস আমি অ্যাড করি, যে
ইদানিং কিন্তু ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে কনভ্যালেন্সেন্ট প্লাজমা থেরাপির কথা বলা হচ্ছে। এখন আমাকে জানতে হবে যে এই যে প্লাজমা থেরাপি, এই প্লাজমার কিন্তু অর্ডারটা দিবে ডক্টর, অর্থাৎ বিটি অর্ডারটা ডক্টর দিয়ে দিল, ট্রান্সমিশন অর্ডারটা ডক্টর দিয়ে দিল, কিন্তু আমাকে জানতে হবে প্লাজমাটা আমি কতক্ষণের মধ্যে শেষ করব। এই জায়গাটায় যেমন আমাদের অর্ডারে ভুল থাকে, প্রেসক্রিপশনে ভুল থাকে, ঠিক আমাদের মেইনটেইনে ভুল থাকে। একটা প্লাজমা যখন আমি সেটা যখন দেওয়ার মতন অবস্থা হবে, অর্থাৎ থ্রোয়িং মেশিন থেকে যখন আমি সেটা যদি ডাইরেক্ট না হয়, যদি সেটা ফ্রিজ করা থাকে, থ্রোয়িং মেশিনের মাধ্যমে যখন রেডি টু ট্রান্সফিউজ, এটা উইদিন 30 মিনিটসের মধ্যে শেষ করতে হবে। এই জ্ঞানটা কিন্তু আমাদেরকে থাকতে হবে, প্লাজমা কিন্তু উইদিন 30 মিনিটসের মধ্যে শেষ করতে হবে, এই নলেজটা আমাদের থাকতে হবে। তারপর যদি আমি বলি, আমি বারবার স্ক্রিনে দেখতেছিলাম যে আমার শ্রদ্ধেয় মফিজুল্লাহ স্যার একটা কোশ্চেন করতেছিলেন যে হার্ড ইমিউনিটি নিয়ে এক্সপ্লেন করার জন্য, হ্যাঁ, যেটা বারবার স্ক্রিনে আমি দেখতে পাচ্ছিলাম। তো সেই জায়গাটায় যদি বলি যে হার্ড ইমিউনিটি আসলেই আমরা কখন বলবো, এই হার্ড ইমিউনিটি নিয়ে অনেক বেশি কথা হয়েছে। আমরা অনেকেই মনে করতেছি বাংলাদেশ হার্ড ইমিউনিটির দিকে আগাচ্ছে। এই হার্ড ইমিউনিটিটা তখনই হয় যখন অনেক বেশি মানুষ এই একটা কন্টেজিয়াস ডিজিজের এক্সপোজারে চলে যায়, কন্টাক্টে চলে যায়, এবং সেখান থেকে একটা ইমিউন তৈরি হয় বডির মধ্যে, অথবা আমি এক্সটার্নালি কোনো একটা কিছু দিয়ে মানুষের শরীরে ইমিউনিটি তৈরি করে দিচ্ছি। একটা দুইটা ওয়েতে হতে পারে, একটা ন্যাচারাল ওয়েতে, একটা হলো ভ্যাকসিনেশনের মাধ্যমে। একদম ন্যাচারাল ওয়েতে যেটা হয় যে মেনি পিপল কন্ট্রাক্ট দ্য ডিজিজ অ্যান্ড ইন টাইম বিল্ড আপ অ্যান ইমিউন রেসপন্স টু ইট, অর্থাৎ এই স্পেসিফিক ডিজিজের উপর যখন সেই ইমিউনটা রেসপন্স করে, অর্থাৎ তার বডির মধ্যে এই ডিজিজটা ক্ষতিকর কোনো অবস্থায় নিয়ে যেতে পারে না তখন, অর্থাৎ এই স্প্রেডটাও কন্ট্রোল করে। অর্থাৎ তখন এই ইমিউন তৈরির মাধ্যমে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে এটি স্প্রেড করে না। যেমন আমরা ধরে থাকি যে হয়তো টিউবারকুলোসিসের জাম আমাদের অনেকের মধ্যে আছে, বাট সেটা এই লেভেলে নাই যে আমরা স্প্রেড করতে পারতেছি, অর্থাৎ আমাদের এটা অ্যাক্টিভ লেভেলে নাই, অর্থাৎ ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। অ্যাক্টিভ অবস্থায় থাকলে সেটা আমি ডিজিজ কন্ডিশন, ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকলে আমার বডি ইমিউন সেটাকে সাপ্রেস করে রাখছে। অর্থাৎ এই জায়গাটা, এটাই হলো ইমিউন সিস্টেম। এই হার্ড ইমিউনিটির দিকে আমরা আসছি যে মূলত হলো যে যখন হার্ড ইমিউনিটি তৈরি হয়ে যাবে, এটা এইভাবে কাজ করবে যে এটা তখন এই ডিজিজটা আর স্প্রেড করবে না, একজন থেকে আরেকজনের মধ্যে স্প্রেড করবে না। দ্যাট ইজ হার্ড ইমিউনিটি, যেটা ন্যাচারাল। আপনাকে আপনার সুন্দর তথ্য উপস্থাপনের জন্য, একই সাথে আমাদের শ্রদ্ধা মফিজুল্লাহ স্যারের যে প্রশ্ন ছিল হার্ড ইমিউনিটি সম্পর্কে, সেই প্রশ্নের সুন্দর এক্সপ্লেনেশন করার জন্য। আপনি আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন, হয়তো আপনার সঙ্গে আবার আমাদের দেখা কথা হবে। জনাব আব্দুল লতিফ, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি জি। আপনি সুস্থ হওয়ার পর আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে আপনি প্লাজমা ডোনেশন করতে চান। এটা নিঃসন্দেহে একটা মহৎ উদ্দেশ্য ছিল আপনার, এবং পরবর্তীতে আপনার এই ফেসবুক স্ট্যাটাস দেখে হয়তো অনেকের রেসপন্স হয়েছে, এবং আপনি পরবর্তী আপনি প্লাজমা ডোনেশন করেছেন। তো আপনার মধ্যে মানে কিভাবে মনে হয় যে আপনার প্লাজমা ডোনেশন করা উচিত, অথবা আমি প্লাজমা ডোনেশন করব, এই বিষয়গুলো একটু আমাদের সাথে শেয়ার করুন প্লিজ, অল্প সময়ের মধ্যে। ধন্যবাদ। আমি যখন আক্রান্ত থেকে আরোগ্য লাভ করলাম, যে আমার ফার্স্ট রিপোর্ট যখন নেগেটিভ আসলো, তারপরে সেকেন্ড রিপোর্টও যখন নেগেটিভ আসলো, আমি সেকেন্ড রিপোর্ট আসার পরে আমি চিন্তা করলাম যে বাংলাদেশে যেহেতু অন্যান্য দেশের ন্যায় পৃথিবীর অনেক দেশেই প্লাজমা থেরাপি শুরু হয়েছে, তো বাংলাদেশেও এটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আর প্লাজমার জন্য আমি তখন যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন আমি অনেককে জানাইলাম যে আমি প্লাজমা ডোনেট করার জন্য বর্তমানে সম্পূর্ণ প্রস্তুত আছি এবং সুস্থ আছি, আমি প্লাজমা ডোনেট করব। তো আমার যেদিন প্লাজমা ডোনেট করার মানে ডেট চলে আসে, আসলে আপনি জানেন যে প্লাজমা ডোনেট করতে হলে কিছু গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুসারে যাতে আমি অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা। তো আমার যেদিন পজিটিভ হয়, পজিটিভ থেকে 28 দিন আসতে হবে, 28 দিন পরে আমি প্লাজমা ডোনেট করতে পারবো। কিংবা আমার ফার্স্ট রিপোর্ট পজিটিভের পরে যখন সেকেন্ড রিপোর্ট নেগেটিভ আসবে এবং থার্ড রিপোর্ট নেগেটিভ, সেই দিন থেকে লাস্ট 14 দিন পর আমি প্লাজমা দিতে পারবো। আর প্লাজমা সবাই দিতে পারবে না, প্লাজমা দেওয়ার জন্য অবশ্যই তার বয়স একটা বিষয় আছে, তার বয়স মিনিমাম ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, এবং তার ওজন হতে হবে 50 কেজি কিংবা 110 পাউন্ড। আর আমরা ব্লাড দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত নিয়মগুলা মানি, যে সিরিয়াসনেস কোনো ইলনেস আছে কিনা, সিওপিডি আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, প্রেশার আছে কিনা, রেগুলারলি কোনো ওষুধ খায় কিনা,
তারপরে সে কোনো বড় ধরনের মেজর কোনো অপারেশন করেছে কিনা। ডব্লিউএইচওর এইতে একটা দেখলাম কি যে লাস্ট 12 মান্থের ভিতরে কোনো শরীরের ভিতরে ট্যাটু লাগানো আছে কিনা। তো এই সমস্ত বিষয়গুলো খেয়াল করে, তো এই সমস্ত বিষয়গুলো আল্লাহর রহমতে আমি সব দিক থেকেই সুস্থ, তো আমার কোনো সমস্যা নেই। তো সেই কারণে আমি উদ্গ্রীব হলাম যে এত মানুষ মারা যাচ্ছে, আর প্লাজমাটা দেওয়া হয় আপনি জানেন যারা ক্রিটিক্যালি ইল এবং সিরিয়াস ইলনেস ম্যাক্সিমামই আইসিইউতে আছে তাদের জন্য। তো আমি আমার যখন সময় হয় এটা দেওয়ার, রাত 1:15 বা 12 এর সময় আমার সাবেক যে ছিল ICDDRB, সেখানে আমার একজন প্রিয় ডক্টর, ওনার একটা পোস্ট দেখি যে তার এক কলিগের বাবার, উনিও ডক্টর, তার বাবার ইমার্জেন্সি বি পজিটিভ প্লাজমা লাগবে। তো আমার ব্লাড গ্রুপ ছিল বি পজিটিভ। আল্লাহর কি কাম, আমি জেগেছিলাম এবং ফার্স্ট কমেন্টসটা আমি করি, যে সেকেন্ড আর কাউকে কমেন্টস করতে হয় নাই। তো ডক্টর আমাকে কল করলো মেসেঞ্জার ইনবক্সে, আমি ডিটেলস যোগাযোগ করলাম। তো বললো যে পেশেন্টের অবস্থা খুবই খারাপ, রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, পেশেন্ট কোনো কোঅপারেটিভ করতেছে না। যে লতিফ ভাই যদি আপনি দেন তাহলে আমরা আর কোথাও এটা নিয়ে খুঁজবো না, তো আমরা পেশেন্টকে আগে স্টেবল করি। তো আল্লাহর রহমতে পেশেন্ট রাতের ভিতরে স্টেবল হয়ে গেল। সকাল 10টায় আমাকে ডক্টর কল করলেন। তো আমি ওনার জন্য সারাদিনই ওয়েট করছি যে উনি কখন আসবে। আমার আর কোনো কাজ ছিল না যে আমি প্লাজমা দেবো ওনাকে। তো 11টার সময় উনি আমাকে ফোন করলেন যে লতিফ ভাই আমরা আসতেছি, আপনি রেডি থাকেন। আচ্ছা, আমার কোনো সমস্যা নাই। তো আমি প্লাজমা দেওয়ার আগে প্রচুর পরিমাণে প্লেন্টি অফ ওয়াটার, যা জুস বা ডাবের ওয়াটার, শরীরে হাইড্রেশনে থাকা দরকার আছে। তো আমি হাবিব ভাইকে ফোন করলাম, যেহেতু বার্ন ইনস্টিটিউটে আমি একটা নিউজ পেয়েছিলাম যে বার্ন ইনস্টিটিউট নিউ মেশিন আসছে, এইখানে প্লাজমা ডোনেট করা হচ্ছে। তো হাবিব ভাইকে ফোন করলাম, হাবিব ভাই ওই দিন ডিউটিতে ছিল, বললো যে ঠিক আছে সমস্যা নেই, ডক্টরকে নিয়ে তুই চলে আয়। তো আমি ওইখানে গেলাম, যাওয়ার পরে ডক্টরের সাথে কথা হলো। তো আমাকে ডক্টর দেখলো, দেখার পরে আসলেও এখানে একটা ব্রেইনের বিষয় আছে যে আমার ব্রেইনটা কি অ্যাপ্রোপ্রিয়েট কিনা যে প্লাজমা ডোনেট করার মতো প্লাজমা নেওয়া যাবে কিনা ব্লাড। তো আমার টর্নিকুইট দিয়ে 2 হাত বেঁধে ব্রাকিয়াল বেইন দেখলো। আমি একটু মর্মাহত হয়ে গেলাম যে ডক্টর আমার বেইন উনি ফিল করতে পারতেছে না, যে আমি এটার জন্য প্রিফারেবল না, আমি ব্লাড দিতে পারবো কিন্তু প্লাজমা দিতে পারবো না। তো মনটা আলটিমেটলি খারাপ হয়ে গেল, ডক্টর না করে দিলেন যে আপনি দিতে পারবেন না। আমি ডক্টরের মুখের দিকে তাকায় দেখি যে উনিও খুব অবস্থা হয়ে গেছে, যে আর কাউকে ঠিক করেনি, যে আমাকে, যেহেতু উনি অনেক পরিচিত আমার, আমি হাবিব ভাইকে বললাম যে হাবিব ভাই চলেন আমরা ঢাকা মেডিকেলে যাই। ডক্টরকে বললাম যে আপনি শান্ত হন, চলেন আমরা ঢাকা মেডিকেলে যাই, ওইখানেও তো সিস্টেম হচ্ছে। পরে ওইখানে গিয়ে ডক্টরের একজন রিলেটিভ ছিল ওইখানকার রেজিস্টার, উনি অনেকটাই হেল্প করলেন এবং হাবিব ভাই আমার সাথে গেলেন এবং একজন টেকনোলজিস্ট আমার পরিচিত, সে খুবই এক্সপার্ট। সে টর্নিকুইট দিয়ে বেঁধে, আমার বাম হাতে পেলেন না, আমাকে 7 থেকে 10 মিনিট টর্নিকুইট, আমি বললাম যে টর্নিকুইট বেঁধে রাখেন, অবশ্যই আমার বেইন ডিপে আছে, আপনি একটু করলে আমি আপনাকে কোঅপারেট করতেছি, আপনি পারবেন। তো ইনশাল্লাহ সে ফিল করলো, আমি বললাম যে আপনি একটু ডিপে দেবেন, ইনশাল্লাহ আমার আসবে আর কি। তো সে আমাকে যথারীতি প্লাজমা দেওয়ার আগে আমাকে একটা ক্যালসিয়াম ট্যাবলেট 500 মিলিগ্রামের একটা ক্যালসিয়াম ট্যাবলেট খেয়ে তো প্লাজমার প্রিপারেশনে চলে গেলাম। জাস্ট নিডল পিক করে আজকে মেশিনের সাহায্যে 40 মিনিটের মতো সময় লেগেছে। 3টা সাইকেলে একদমই খুবই ইজি। ব্লাড ডোনেশন করা যেরকম ইজি, এর চেয়ে বিকল্প আর এখানে কিছুই নেই। এখানে কোনো সাইড ইফেক্ট বা কোনো কমপ্লিকেশন হয়নি। তো আমি পরবর্তীতে আল্লাহর রহমতে আমি আমার বডি ওয়েট অনুসারে দিতে পেরেছি। আমার ওজন 70, সেই ক্ষেত্রে আমি 600 ml প্লাজমা দিয়েছি। তো আপনি জানেন যে আমাদের বর্তমানে প্রেসক্রিপশন 200 ml প্রতি রোগীর জন্য, তাহলে আমি 3টা পেশেন্টকে আমার প্লাজমাটা দেওয়া সম্ভব হয়েছে। তো ডক্টর প্লাজমা নিয়ে আল্লাহর রহমতে পেশেন্টকে দিয়েছে। তো পেশেন্টের খোঁজ আমি আজকে এই প্রোগ্রামে আসার আগেও নিয়েছি। পেশেন্ট আল্লাহর রহমতে এখন বর্তমানে স্টেবল আছে। আর আমি মনে করি যে প্লাজমা দেয়া এটা আসলে আব্দুল লতিফ, আমি একটু অনেক ইয়ের কাজ। বলতে চাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি প্রথম নার্স হিসেবে প্লাজমা ডোনেশন করেছেন। আপনার মাধ্যমে আমাদের নার্সিং সমাজে অনেকটা প্রাউড ফিল করতেছি, সে সঙ্গে আপনাকে ধন্যবাদ। লতিফ ভাই, আপনার কাছে আমি আরেকটু বিষয় জানতে চাই, প্লাজমা ডোনেশন করার পরে কি আপনি শারীরিকভাবে কোনো দুর্বলতা বা কোনো ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করেছিল বা কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয়েছিল আপনার? আমার কোনো সমস্যা নেই। প্লাজমা দেওয়ার পরে আমি 7-8 জনের সাথে, ওনারা হাবিব ভাইরা, সুজন ভাইরা আমার জন্য ওয়েট করছে, রাজীব এরা, এদের সাথে মিশে আল্লাহর রহমতে আমি কোলাহলপূর্ণ ছিলাম এবং উৎফুল্ল ভাবে আমি বাসায়, যেহেতু এখনো একা, কোনো সমস্যা এখন পর্যন্ত আমার হয়নি। কোনো, আমি একদম টোটালি কমপ্লিটলি ওয়েল আছি। প্লাজমা দেওয়াতে আমার কোনো সমস্যা হয়নি।
ধন্যবাদ আব্দুল লতিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের থ্যাংক ইউ নার্স ফ্যামিলির পক্ষ থেকে এবং এক নার্সিং মিনিট। ফ্যামিলির পক্ষ থেকে। আমি শেষ করছি, আপনাকে আবার সুযোগ দিব এবং একই সঙ্গে আপনাকে আরো ধন্যবাদ জানাই আমাদের হেলথ টিম ওয়ার্কার পক্ষ থেকে যে আপনি প্লাজমা ডোনেশন করেছেন। হ্যাঁ, আপনি যদি আপনার এই যে অনুভূতি প্লাস কোভিড-19 পজিটিভ টু নেগেটিভ প্লাস প্লাজমা ডোনেশন করেছেন, আপনি সবকিছু মিলে যদি আপনি দর্শকের জন্য 1 মিনিটে কিছু বার্তা দিতে চান, প্লিজ। ধন্যবাদ। সকল পেশেন্ট প্লাস সকল মানুষের কাছে আমার বিনীতভাবে আহ্বান থাকবে এবং বিশেষ করে নার্সদেরকে আমি কন্টিনিউয়াস, যারা যে ফ্রন্ট লাইনের যোদ্ধা তাদেরকে আমি সেলিউট জানাই। অনেক প্রতিকূলতার ভিতরেই তারা নিজেকে এতটাই ফিট মনে করে আজকে এই মহা প্যান্ডেমিকে তারা নিজেকে উজাড় করে দিয়ে কাজ করতেছে। অনেক কিছু না পেয়েও তারা নিজেদের ম্যানেজ করতেছে। তো আমি মনে করব যারা সুস্থ হয়ে গেছেন, করোনাতে আক্রান্ত হয়েছিলেন, তারা আপনারাই এগিয়ে আসবেন। আপনার এই যে প্লাজমা, আপনি যদি প্লাজমা অ্যান্টিবডি টেস্ট করে প্লাজমার গ্রুপ ক্রস ম্যাচিং করে যদি আপনি ডোনেট করেন, তাহলে আপনার এই প্লাজমায় আমাদের বাংলাদেশের অনেক অনেক প্রাণ বেঁচে যাবে। যেটা হতে পারে যে সরকারের হিসাবে একটা সংখ্যা, কিন্তু একটা পরিবারের কাছে এই একজন ব্যক্তি অনেক অনেক মূল্যবান সম্পদ। এই মূল্যবান সম্পদকে বেঁচে রাখার জন্য আমি সবাইকে আহ্বান জানাবো, ভয় নয়, সাহসিকতার মাধ্যমে দিয়েই আমরা আসলে করোনাকে মোকাবেলা করব। আর আপনারা প্লাজমা ডোনেট করার জন্য আগ্রহী প্রকাশ করবেন, এটা সবার কাছে আমার আকুল আবেদন। ধন্যবাদ আব্দুল লতিফ, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, বর্তমান সময়ের সবচেয়ে যে উল্লেখযোগ্য বিষয় কোভিড-19, একই সঙ্গে প্লাজমা ডোনেশন, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যদি আমরা একটু আলোচনা করি যে একজন কোভিড-19 পেশেন্ট যখন আক্রান্ত হওয়ার পর, সম্পূর্ণ মুক্ত হওয়ার পর, যারা অন্য পেশেন্টকে হেল্প করার জন্য তাদের প্লাজমা ডোনেশন করতে পারেন, কমপক্ষে রিকোয়ার্ড ফ্রম 14 days আপ টু রিকোয়ার্ড, সম্পূর্ণভাবে উপসর্গ থেকে মুক্ত হওয়ার 14 দিন পর সে দান করতে পারে। তো উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আপনার শরীরে যখন ভাইরাস আক্রান্ত করেছিল তখন আপনার প্লাজমাতে অ্যান্টিবডি ক্রিয়েট হয়েছে। সেই অ্যান্টিবডি যদি আপনি অন্য প্লাজমাটা দান করেন, অন্য কিছু ডোনেট করেন, তখন তার বডিতে ইমিউন সিস্টেমের মাধ্যমে সে রোগের বিরুদ্ধে ফাইট করার জন্য অনেকটা অ্যাক্টিভ হয়ে যায়। সেই সঙ্গে আরেকটু বিষয়, প্লাজমা বা কনভালেসেন্ট প্লাজমা বিষয়টা কি? It is the liquid part of blood that is collected from fully from it to, অর্থাৎ ওই পেশেন্ট কাছ থেকে সংগ্রহ করা হয় যে কোভিড-19 থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়েছে, তার মধ্যে কোনো ধরনের উপসর্গ নেই এবং যা কোভিড-19 SARS-CoV-2 ভাইরাস দ্বারা যে আক্রান্ত হয়েছিল এবং এটা রক্তের একটা জলীয় অংশ। ধন্যবাদ আব্দুল লতিফকে। আবারও জনাব সাইফুর রহমান, আপনার কাছে আমি দর্শকের একটি প্রশ্ন নিয়ে আসবো। আমরা আর 8 মিনিট লাইভে থাকবো, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। সাইফুর রহমান। জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ। আমি স্যারের প্রশ্নটি দেখতে পেয়েছি। আমাদের নার্সিং এ সম্মানিত স্যার, ধন্যবাদ। জি জি, হার্ট ইমিউনিটি সম্পর্কে আহসান হাবিব সাহেব বলে গেছে, একটু এক্সপ্লেইন করবেন। আচ্ছা, আমাদের নার্সদের জন্য প্যাথোফিজিওলজি অফ কোভিড-19 ডিজিজ, এটা অবশ্যই ইম্পর্টেন্স আছে প্রত্যেকটা ডিজিজের মতো অবশ্যই। তারপরেও এইটার ক্ষেত্রে আরো বেশি আমি বলবো, তার কারণ হচ্ছে ডিজিজটার শুরুতে ইনফেকশন ফেজ থেকে শুরু করে তারপর ডিজিজটা যখন প্রগনোসিসের দিকে থাকে, ধীরে ধীরে এর মেইন টার্গেট অফ অর্গান হচ্ছে লাংস। তো লাংসটা টার্গেট অফ অর্গান হওয়ায় পেশেন্টরা যখন সিভিয়ারিটিকে যায়, সেই সময়ে তাদের লাংসের অ্যালভিওলার স্টেজ বড় ধরনের কিছু পরিবর্তন আসে, যেখানে অ্যালভিওলার আশেপাশের যে ক্যাপিলারিজ গুলো আছে সেগুলো ভ্যাসোডাইলেশন হয় এবং সেগুলোর মেমব্রেন পারমিয়াবিলিটি বেড়ে যাওয়ার কারণে সেখান থেকে ফ্লুইড গুলা লাংসের অ্যালভিওলাইতে অ্যাকুমুলেশন হতে শুরু করে এবং এটা ওয়ান কাইন্ড অফ
ইমিউন রেসপন্স হিসাবে সেখানে যে ইমিউন রেসপন্স হিসাবে যে সেলগুলা কাজ করা শুরু করে, এবং তার পাশাপাশি ভ্যাসোডাইলেশনের ফলে মেমব্রেন পারমিয়াবিলিটি বেড়ে গিয়ে লাংসে অ্যালভিওলে ফ্লুইড অ্যাকুমুলেশন বেড়ে যায়। এবং এই ফ্লুইড অ্যাকুমুলেশনের ক্ষেত্রে আরো একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই ফ্লুইডগুলা একটু প্রোটিন রিচড ফ্লুইড হয়, যেহেতু আমাদের এই ভাইরাসটা সেটাও প্রোটিন বেসড ভাইরাস, এবং প্রোটিন রিচড ফ্লুইড হওয়াতে নর্মাল যে আমাদের ক্লিয়ার ফ্লুইড অ্যাকুমুলেশন, অন্যান্য ক্ষেত্রে যে আমাদের লাংসে ফ্লুইড অ্যাকুমুলেশন হয় যেটা খুব সহজে রিমুভাল করার কিছু ওয়েজ আছে, ডায়োরেটিক্স ইউজ করার মাধ্যমে করা যায়, কিন্তু এইসব ক্ষেত্রে দেখা যায় যে এটা কিন্তু সেই ধরনের সুযোগটা তুলনামূলক কম থাকে। তো এই কারণে পেশেন্টের যে সিমটমসটা ডেভেলপ করে সেই সিমটমসটা হচ্ছে ড্রাউনিং টাইপ অফ ব্রিদিং ডিস্টারবেন্স বা ব্রিদিং শর্টনেস অফ ব্রেথ। সে ফিল করে লাইক দ্য পেশেন্টটা পানিতে ডুবে যাচ্ছে, ডুবে গেলে যে ধরনের দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা সেটা ফিল করে। তো আমাদেরকে অবশ্যই প্যাথোফিজিওলজি দিকে খেয়াল রাখতে হবে, কারণ এই যে সিভিয়ারিটিতে গিয়ে যে সিমটমটা ডেভেলপ করে সেই সময়গুলোর জন্য আমাদেরকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে যে কোন স্টেজে আমরা কোন ধরনের ম্যানেজমেন্ট সেই পেশেন্টটাকে আমরা দিব। তো আর্লি স্টেজেস অফ রেসপিরেটরি ডিস্ট্রেস, সেই সময়গুলো আমাদের অক্সিজেন ইনহেলেশনের সাথে সাথে তাদেরকে কি ধরনের কেয়ার দিতে হবে। সামটাইমস কখনো কখনো চেস্ট ফিজিওথেরাপি দেওয়ার প্রয়োজন পড়তে পারে। তবে এখন যে জিনিসটা একটা জিনিস প্র্যাকটিস হচ্ছে, যেহেতু নেগেটিভ প্রেশার রুম আমাদের অ্যাভেলেবেল নেই, সেই ক্ষেত্রে কিন্তু নেবুলাইজেশনটা অনেক জায়গাতেই প্র্যাকটিস করা হচ্ছে না ফর দ্য সেফটি অফ আদার পিপলস। তো সেই 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 নেবুলাইজেশন দেয়া যাচ্ছে না বা দেয়া হচ্ছে না। আপনার সাথে যদি আমি একটু অ্যাড করি, একজন দর্শকের প্রশ্ন ছিল যে কোভিড-19 আক্রান্ত পেশেন্টদের ক্ষেত্রে নেবুলাইজেশন করা উচিত কিনা, যেহেতু নেগেটিভ প্রেসারের ব্যবস্থা নাই। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা আমি দেখেছিলাম কোশ্চেনটা, এবং এইখানেই আমরা সেই আনসারটাও চলে আসে, যেহেতু নেগেটিভ প্রেসারের ব্যবস্থা নাই সেই ক্ষেত্রে কিন্তু অনেক জায়গাতেই এই প্র্যাকটিসটা হচ্ছে না, করা হচ্ছে না, এবং না করাটা সেফ সব অন্যান্য সবার হেলথ ওয়ার্কার যারা আছে বা হেলথ কেয়ার টিমে যারা আছে তাদের, পেশেন্টের সাথে যারা অ্যাটেন্ডেন্স থাকে তাদের জন্য। কারণ নেবুলাইজেশন করলে পরে অ্যারোসোলাইজেশনের একটা ঝুঁকি আছে, আমি যে প্রথম প্রশ্নের এসে বলে আসছিলাম যে অনেকের মতামত, এবং অ্যারোসোলাইজেশন হলে পরে যেটা হয় যে আমরা যে মনে করতেছি যে উনি হাঁচি কাশি দিচ্ছেন না, কিন্তু ইন দ্য মিন টাইম হাঁচি কাশি না দিলেও কিন্তু পার্টিকেল গুলা ভাইরাস গুলা অ্যারোসোলের মতো ওই নেবুলাইজেশনের কারণে, ইভেন এই জিনিসটা কিন্তু অক্সিজেন ইনহেলেশনের সময় হয়। এবং আমি আরেকটা জিনিস সবাইকে বলবো, আপনারা যদি এই প্র্যাকটিসটা করতে পারেন খুবই ভালো, সেটা হচ্ছে যেই পেশেন্ট নেজাল ক্যানুলা দিয়ে যদি অক্সিজেন পায়, তার নেজাল ক্যানুলার উপরে আপনারা একটি সার্জিক্যাল মাস্ক পরায় দেন, যদি সম্ভব হয়। সে যে নর্মাল যে মাস্কটা দিয়ে অক্সিজেন নিচ্ছে সেটার উপরে যদি প্রোটেক্টিভ হিসেবে একটা সার্জিক্যাল মাস্ক পরায় দেন, তাহলে পরে যে অ্যারোসোলাইজেশনের যে সম্ভাবনাটা, সেই ঝুঁকিটা, সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেকখানি কমিয়ে আনা যাবে। আর ধন্যবাদ সাইফুর রহমান সজীব, আপনাকে সুন্দর উত্তর দেওয়ার জন্য। একই সঙ্গে আমি আরেকটা বিষয় অ্যাড করব যে সাম্প্রতিক সময়ে জার্নাল অফ দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন একটি স্টাডিতে প্রকাশ করেছেন যে নিউ ইয়র্ক সিটিতে হসপিটালগুলোতে কোভিড-19 আক্রান্ত যে সকল পেশেন্টের বয়স ছিল 18 to 65 এবং যারা ভেন্টিলেটর সাপোর্টে ছিল, তাদের প্রায় 76% এভেনচুয়ালি ডেথ, অর্থাৎ তাদের মৃত্যু হার 76%। এই বিষয়টা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য একটা ভাববার বিষয়, একটা গভীর চিন্তার বিষয়। আমাদের আর মনে হয় যে যদি আমরা আমাদের যে আইসিইউ সাপোর্ট আরো বাড়ানো প্রয়োজন, সে সকল ক্ষেত্রে আমাদের স্পেশালাইজড আইসিইউর ক্ষেত্রে ক্রিটিক্যাল নার্স ট্রেনিং দিয়ে তাদেরকে আরো এক্সপার্ট করে তোলার জন্য একটা জরুরি বার্তা বহন করে। যেহেতু আমেরিকার মতো একটা দেশে নিউ ইয়র্ক সিটিতে ভেন্টিলেটর সাপোর্ট 18 টু, বয়সটা কিন্তু একটা জটিল বিষয়, 18 টু 65 এই বয়সের যে সকল পেশেন্ট তারা ভেন্টিলেটর সাপোর্টে ছিল, 76% পেশেন্ট তারা মারা গেছে। ধন্যবাদ সাইফুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য, আপনাকে ধন্যবাদ। আমরা চলে যাব দর্শকের আরেকটি প্রশ্ন আমি নিব, আমরা প্রায় শেষ পর্যায়ে। আব্দুল লতিফ শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। একটা দর্শকের একটা প্রশ্ন ছিল যে কোভিড-19 পজিটিভ টু নেগেটিভ হওয়ার পর তার অনেকগুলো সিমটম ডেভেলপ করছে, যেমন তার এখনো সমস্যা আছে রেসপিরেটরি ডিস্ট্রেস, সোর থ্রোট এবং অন্যান্য সমস্যা। এখন তিনি প্রশ্ন করেছেন যে
কোভিড-19 নেগেটিভ হওয়ার পরও কতদিন পর্যন্ত এই সিমটম গুলো থাকতে পারে, তার সমস্যাগুলো, কমপ্লিকেশন গুলো আপনি 1 মিনিটে বলবেন। ধন্যবাদ। যেহেতু এই সাইকেলটা টোটাল 28 দিন, সুতরাং আমি মনে করি তাকে 28 দিন পর্যন্তই ওয়েট করতে হবে। যে যেহেতু হসপিটাল যখন 14 দিন পর নেগেটিভ আসে, ছুটি দিয়ে দেওয়ার পরে কিন্তু আবার মানে প্রেসক্রিপশন বা ডিসচার্জ পেপারে লিখে দেওয়া হয় যে হোম কোয়ারেন্টাইন 14 দিন। তাহলে সেই ক্ষেত্রে টোটাল 28 দিনের পরেও যদি হয়, আমি মনে করি তাকে আবার এগেইন টেস্ট করাতে হবে যে এগেইন হওয়ার চান্স আছে কিনা। আর 28 দিন পর আমি মনে করি এটা খুবই রেয়ার যে 28 দিন পর এটা থাকার কথা না। ধন্যবাদ জনাব আব্দুল লতিফ, আপনাকে আবারও ধন্যবাদ। জনাব লাইলাতুল ফেরদৌস, আপনার কাছে একটা দর্শক প্রশ্ন করেছেন, আমাদের শারীরিকভাবে সুস্থ থাকার জন্য কি কি খাবার বেশি করে খাওয়া প্রয়োজন? আপনি প্লিজ 1 মিনিটে বলবেন, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আহ, আসলে শারীরিকভাবে সুস্থ থাকার জন্য আমাদের বেশি পরিমাণে ভিটামিন সি জাতীয় খাবার, যে খাবারগুলো আমাদের অ্যান্টিবডি ক্রিয়েট করে, ক্যালসিয়াম জাতীয় খাবার, জিঙ্ক সমৃদ্ধ খাবার, এই খাবারগুলো আমরা খেতে পারি। এবং কি প্রচুর পরিমাণে ফলমূল, তাজা শাকসবজি, এগুলো আমাদেরকে হেল্প করবে। প্রোটিন আমরা খেতে পারি, এবং কি প্রচুর পরিমাণে পানিও পান করতে হবে। যেহেতু আমরা নার্সরা পিপিই পরার পরে আমরা অনেক ঘেমে যাচ্ছি, আমরা অনেক ডিহাইড্রেশনের মধ্যে পড়ছি। সুতরাং আমাদের এই ডিহাইড্রেশনটা কাভার করার জন্য আমাদের প্রচুর পানির ঘাটতি হতে পারে। সুতরাং সেটাও আমাদের ফিল আপ হয়ে যাবে। ধন্যবাদ। আমরা চেষ্টা করব যে আপনি যদি কারো আপনার সাথে কেউ যোগাযোগ করে, আপনি সেই ক্ষেত্রে ডোনেশন করার জন্য ইচ্ছা প্রকাশ। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে লাইভে যুক্ত হওয়ার জন্য। আমরা আজকে অনেকটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে আমরা কথা বলেছি। আমরা হয়তো আগামী পর্বে আবারও আমরা চলে আসবো আপনাদের সামনে নতুন কোনো টপিক নিয়ে, নতুন এক্সপার্ট প্যানেল নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। দর্শক, আজকের লাইভ প্রোগ্রাম আয়োজন করার জন্য থ্যাংক ইউ। নার্স ফ্যামিলির সকল সদস্যের প্রতি জানাই আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। দর্শক, আপনাদের পরামর্শ, তথ্য, মতামত আমাদের কাছে সবসময় গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের যে কোনো তথ্য, পরামর্শ, প্রশ্ন আমাদেরকে আমাদের ফেসবুক পেজ থ্যাংক ইউ নার্স ভিজিট করে মেসেজ অপশনে মেসেজ করতে পারেন, অথবা আমাদের ইমেল অ্যাড্রেস thankyounursbd@gmail.com এ ইমেল করতে পারেন। আপনাদের প্রশ্নকে সবসময় আমরা গুরুত্ব সহকারে দেখে থাকি। দর্শক, যারা নন মেডিকেল পার্সন আছে তাদের উদ্দেশ্যে আমি একটু কথা বলবো যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বেশি বেশি শাকসবজি খান, তাজা ফল খান, হ্যাঁ, নিয়মিত হাঁটুন, প্রতিদিন 30 থেকে 1 ঘন্টা হাঁটার অভ্যাস করুন, ডিপ ব্রিথিং এক্সারসাইজ করার চেষ্টা করুন। আশা করি এই সকল নিয়ম যদি আপনারা মেনে চলতে পারেন এবং বাহির থেকে আসার পর বা কোনো ইনফেক্টেড জিনিস টাচ করার পর নিয়মিত 20 সেকেন্ড সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধৌত করুন। নাক, কান, চোখ, স্পর্শকাতর অঙ্গগুলো টাচ করা থেকে দূরে থাকুন। আমরা তাহলে আমাদের যে ইনফেকশন, করোনা ভাইরাস, তাহলে আমরা হয়তো অনেকটাই প্রিভেনশন করতে পারবো। কারণ প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সবসময় আমাদের সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আমাদের যারা এক্সপার্ট প্যানেলে যুক্ত হয়েছেন, মোহাম্মদ সাইফুর রহমান, জনাব মোহাম্মদ আব্দুল লতিফ, লাইলাতুল ফেরদৌস এবং আমাদের আইপিসি স্পেশালিস্ট জনাব আহসান হাবিব, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে আমাদের লাইভ প্রোগ্রামের ইতি টানছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। দেখা হবে আগামীতে আবারও নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।